ঘটনাটি মূলত অনেক আগে। এটা পাকিস্তানের করাচিতে এটা ঘটেছিল। তো করাচির যেই জায়গাটা, এই জায়গাটা আসলে বেশ রহস্যময় এই কারণে, এটা মানঘো পীর নামক একটা জায়গায়। এখানে কিন্তু অনেক আধ্যাত্মিক সাধক যারা আছেন তাদের কিন্তু মাজার রয়েছে। এখানে বিভিন্ন জিনিস রয়েছে, বিশেষ করে এইখানে এমন এমন সাধক রয়েছেন যাদের মাজারের কাছাকাছি জায়গায় অনেক কুমির রয়েছে। শোনা যায় যে ওই সাধকের মাথায় কিছু উকুন হয়েছিল, উনি ওনার আধ্যাত্মিক ক্ষমতা বলে আল্লাহর ইচ্ছায় এদেরকে নাকি কুমির বানিয়ে দিয়েছেন, এরকমটা শোনা যায় আর কি। তাছাড়া এই এলাকায় অনেক জিনপরি রিলেটেড অনেক অলৌকিক ঘটনা, এগুলো কিন্তু শোনা যায় বহু বছর আগে থেকে। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশদের পদধূলি পড়েছে এই এলাকায়। এখন তো মোটামুটি অনেক উন্নত হয়েছে, তারপরেও কিন্তু খুব যে উন্নত এটা বলা যাবে না। একটা সময় এই এলাকাটা খুবই নির্জন, জলাভূমি, জঙ্গলে ঘেরা ছিল। বিশেষ করে ম্যানগ্রোভ বন, তারপর নদীর তীর, পাহাড়ি গুহা, ছোট ছোট জেলে গ্রাম ছিল এখানে। তো এখন যে ঘটনা শেয়ার করবো এটা প্রায় 150 বছর আগের বা এরকম কাছাকাছি সময় হবে আর কি। পাকিস্তানের করাচির কিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে মূলত ঘটনাটি ঘটেছিল। আর গিয়াস আঙ্কেল এই ঘটনাটি আবির ভাইকে দিয়েছেন। তো ওই সময় করাচির ওই এলাকার মানুষ খুব একটা সচ্ছল ছিল না, অধিকাংশই দরিদ্র ছিলেন। আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো তাদেরকে। সিংহভাগ মানুষের পেশা ছিল কৃষিকাজ, ভেড়া, ছাগল এগুলো পালন করতেন। তারপর বিভিন্ন নদ নদী জলাশয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এমনই এক দরিদ্র পরিবারের এতিম সন্তান আব্দুল আজিজ। তার ছিল অসহায় মা ও ছোট 2 বোন। বোনের নাম ময়মুনা, আর একজনের নাম হচ্ছে মোমেনা। আব্দুল আজিজের বয়স তখন সর্বোচ্চ 21 কি 22 বছর হবে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি জীবিকার তাগিদে তিনি কিছু ভেড়া পালন করতেন। সাথে কিছু দেখা যাচ্ছে কিছু কৃষি জমি চাষাবাস করার যদি সুযোগ পাওয়া যায় সেটা করতেন। আর স্থানীয় নদী নালায় মাঝে মাঝে মাছ ধরেও স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করতেন। হ্যাঁ, তারা গরিব ছিলেন, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি তাদের যথেষ্ট কৃতজ্ঞতাবোধ ছিল, সন্তুষ্টি ছিল। ওই পুরো পরিবারটাই ধার্মিক পরহেজগার পরিবার। পরিবারের সবাই আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। আর জীবিকার জন্য যতটুকু প্রয়োজন সেই কাজ তো করতেই হবে। আব্দুল আজিজের মা ছিলেন রোগাক্রান্ত, এই জন্য আব্দুল আজিজ যতটুকু উপার্জন করতেন তার অধিকাংশই মায়ের চিকিৎসার জন্য ব্যয় করতে হতো। বাকিটা দিয়ে সংসারটা কোনো রকমে চলে যেত। তবে এটা নিয়ে তাদের কোনো আক্ষেপ ছিল না। আব্দুল আজিজের মা বলতেন, আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট না। আর আল্লাহ তাআলার কাছে আমি রোগ মুক্তির জন্য যে বেশি করে চাইব, তাও চাইতে ভয় পাই যদি আল্লাহ তাআলা নাখোশ হন। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে অনেকগুলো জিনিস দেন, বাড়িতে মেহমান পাঠান, কন্যা সন্তান দান করেন, আবার রোগাক্রান্তও করেন। হতে পারে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলে এটা দিয়েছেন। তারপর আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা যেহেতু দান করছেন না, আমি এতেই সন্তুষ্ট। এই রকমের ঈমানওয়ালা একজন মহিয়সী নারী ছিলেন আব্দুল আজিজের মা। তো এই পরিবারের সদস্যরা কেমন হতে পারেন, তাদের আধ্যাত্মিক যেই শক্তি কেমন হতে পারেন, এটা তো বোঝাই যায়। যেহেতু আব্দুল আজিজ অনেক কষ্ট করে উপার্জনের চেষ্টা করতেন, কিছু বাড়তি উপার্জন তো দরকার হতোই। কিছু বাড়তি উপার্জনের জন্য অবশ্য আব্দুল আজিজ সবসময় কাজের পেছনেই একটু ছোটার চেষ্টা করতেন, যতটুকু সময় পাওয়া যেত আর কি। আব্দুল আজিজের লেখাপড়া খুব বেশি দূর হয়নি। সংসারের ঘানি টানতে একটা সময় লেখাপড়া বন্ধ হয়ে যায়। তবুও তিনি দমে না গিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এরই মাঝে তিনি তাদের বাড়ির পার্শ্ববর্তী গ্রাম, একটা অনেক পুরনো জেলে গ্রাম, ওইখান থেকেই নাকি করাচি নামের উৎপত্তি হয়েছে। তো সুফি দরগাহ ও গরম পানির ঝর্ণার জন্য অনেক পরিচিত সেই পুরনো গ্রামটা। এটা ম্যাংঘো পীর বা মানঘো পীর নামে পরিচিত এই এলাকাটা আর কি। কিছু ভয়ঙ্কর পাহাড়ি গুহা সহ
বেশ কয়েকটি ঝর্ণা ওখানে রয়েছে। সচরাচর ওই এলাকাটি মানুষ এড়িয়ে চলতো, কারণ সুফি দরগা সহ করাচির পুরনো জেলেপল্লী ও ওই এলাকার কিছু পুরনো পাহাড়ি গুহা কেন্দ্রিক ভয়ঙ্কর কিছু রোমহর্ষক জিনপরি ও পিশাচদের ভয়ের ঘটনা প্রচলিত থাকা সহ ভয়ঙ্কর হিংস্র জন্তু জানোয়ার থাকার কারণে দিনের পর দিন এক প্রকার জনমানব শূন্য হয়ে পড়ে ওই সুফি দরগা সহ আশেপাশের পুরনো জেলেপল্লী ও বেশ কয়েকটা গ্রাম সহ ওই পাহাড়ি গুহাগুলো। আব্দুল আজিজ প্রায় মাছ ধরার জন্য ওই ভয়ঙ্কর ঘন জঙ্গল বিস্তৃত এলাকায় যাতায়াত করতেন। এমনকি ওই এলাকার খাল, নদী ও পাহাড়ি ঝর্ণার নিচে বড় গর্তগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। যেহেতু ওখানে লোকজন কম যেত, মাছ ধরাও কম পড়তো, মাছগুলো বড় বড় হতো, এই জন্য উনি ওখানে যেতেন। আব্দুল আজিজ দাদু ভয়কে উপেক্ষা করে ছুটে যেতেন ওই এলাকার মাছ শিকারের জন্য। কথায় আছে না, দায়িত্ব এবং ক্ষুধা, না মানে বাঘের ভয়, না মানে কিছু। দায়িত্ব ক্ষুধা এমনই এক জিনিস। তো এক রাতে আব্দুল আজিজ মাছ ধরতে যান সেই পাহাড়ি ঝর্ণার ধারে। তবে জ্যোৎস্না থাকার কারণে সবকিছু ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল। আব্দুল আজিজ প্রতিদিনের মতো সেই এলাকাটিতে গিয়েছেন, তবে ওই রাতে উনি স্থানটি একটু পরিবর্তন করে বসেছেন। বেশ ভালো মাছ পাচ্ছিলেন। তো আব্দুল আজিজ দাদু হঠাৎ করে দেখেন একটি সাদা বড় বিড়াল, সাথে আরো কয়েকটি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে ওই বিড়ালের। আব্দুল আজিজ দাদুর চারপাশে বেষ্টনী করে ঘুরছেন, মিউ মিউ শব্দ করে কিছু একটা বলার চেষ্টা করছে। আব্দুল আজিজ দাদু উনি অভাবী মানুষ ছিলেন, তারপরও নিজের ধরা মাছ থেকে পশুদেরকে যে খেতে দিবেন না এমনটা কিন্তু ছিলেন না। উনি মাছ ধরছেন, উনি বিশ্বাস করতেন যে ওনার আয়ের একটা অংশ এটা সাদাকা করে দিতে হবে। উনি কিন্তু সেটা করতেন, সেটা যাকেই হোক, যখন যেভাবে সুযোগ পেতেন সেটা করতেন। তো উনি যেটা করেন সেটা হচ্ছে যে ওই মাছ থেকে কিছু মাছ দিয়েছেন। যদিও বা এই বিড়ালটিকে দেখে অবাকই হয়েছেন, এরকম জঙ্গলের ভিতরে এত সুন্দর বিড়াল কোত্থেকে আসলো। তো উনি মাছটা দেওয়ার সাথে সাথে মা বিড়ালটা মুখে করে দৌড় দেয়, সাথে সাথে বাচ্চা বিড়ালগুলো চলে যায়। ওখানে রাত আনুমানিক 11টা বাজে। এমন একটা সময়ে উনি যে মাছগুলো ওই সময় পর্যন্ত ধরেছিলেন রওনা হয়েছেন। পাহাড়ি ঝর্ণার ধারে থাকা সরু রাস্তা দিয়ে উনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে আসলে বেশ সুদর্শন বয়স্ক একজন মহিলাকে ধীরে ধীরে পথ অতিক্রম করতে দেখতে পান। তাকে দেখে মনে হলো মহিলাটির বয়স আনুমানিক 70 বছর হবে, তবে তার পরিধেয় পোশাক বেশ পরিপাটি ও আভিজাতপূর্ণ। তাকে দেখেই মনে হলো যেন কোনো সম্ভ্রান্ত ধনী পরিবারের একজন নারী। এই সময় আব্দুল আজিজ দাদু অবাক হওয়ার পাশাপাশি একটু ভয় পান যে এই এলাকায় এত রাতে একজন মহিলা কোথা থেকে আসলো। এ সময় আব্দুল আজিজ দাদু বেশ ভয়ে ভয়ে ধীরে ধীরে পথ অতিক্রম করতে থাকেন। হঠাৎ করে ওই মহিলা আব্দুল আজিজের দিকে ফিরে তাকায়। আব্দুল আজিজ এই প্রথম সরাসরি মহিলাটাকে সামনাসামনি দেখে বেশ সম্মোহিত হয়ে পড়েন। মহিলা চেহারার দিকে তাকিয়ে তিনি এক প্রকার চোখ ফেরাতেই পারছেন না। তার কাছে মনে হলো এই মহিলার সাথে যেন তার যুগ যুগান্তরের পরিচয়। তবে আব্দুল আজিজ এভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে দেখেন মহিলাটা আর নেই। এ সময় আব্দুল আজিজ দাদু একটু ভয় পেয়ে যান, তবুও ধীর পায়ে তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছুক্ষণ পরে তিনি একটা পরিত্যক্ত ভিটার সামনে আসলে তিনি লক্ষ্য করেন কয়েকটি শেয়াল প্রকৃতির জন্তু, তবে স্বাভাবিক নয়, স্বাভাবিক শেয়ালের থেকে অনেক বড় আকৃতির আর কি। এটা ওই পরিত্যক্ত ভিটাটি থেকে রাস্তার ওপারের দিকে দৌড়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করছে, আবার জঙ্গলের ভিতরে থাকা অপর জন্তুগুলো ওপারে চলে যাচ্ছে। এ সময় আব্দুল আজিজ দাদু প্রচন্ড ভয় পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না। এ সময় আব্দুল আজিজ দাদু আর সামনে অগ্রসর না হয়ে স্থির পায়ে দাঁড়িয়ে যান এবং বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখেন এবার দুপাশ থেকে জন্তুগুলো বের হয়ে বেশ কিছুটা সামনে এগিয়ে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। পুরো রাস্তাটি মুহূর্তে ব্লক হয়ে যায়। এই সময় তিনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না। এ সময় তার মনে পড়ে যে এই এলাকাটি ঘিরে তো অনেক ভয়ের ঘটনা প্রচলিত আছে। সবগুলো ঘটনা একে একে তার মাথায় আসতে থাকে। তিনি দোয়া কালাম যতটুকু জানতেন তা বিড়বিড় করে পড়তে শুরু করেন। এক পর্যায়ে তিনি একটা শব্দ শুনতে পান, তবে খুব আস্তে আস্তে, রিমঝিম 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 এরকম শব্দ করে শব্দটি ধীরে ধীরে এগিয়ে আসছে। তিনি আরো লক্ষ্য করেন যত সময় যায় ততই যেন শব্দটি তার নিকটবর্তী হতে থাকে। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু লক্ষ্য করেন শব্দের উৎসটি আসলে একটা লাল টুকটুকে শাড়ি পরা একটি মহিলার পায়ের নুপুরের শব্দ। তবে
তবে মহিলার পুরো মাথাটা লাল ঘোমটা দিয়ে আবৃত করা। এ সময় তিনি মন্ত্রমুগ্ধ হয়ে সবকিছু দেখতে থাকেন, তবে বাস্তবে আসলে তার কোনো হুঁশ ছিল না। এ সময় দাদু দেখেন ওই নারী অভাবটি যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই যেন শেয়াল রূপী জন্তুগুলো প্রচন্ড আর্তনাদ করে জঙ্গলের দুদিকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় আব্দুল আজিজ দাদু উনি বুঝতে পারেন যে নারীর রূপে অবয়বটি তাকে সাহায্য করতেই আসছেন। এ সময় তিনি ধীর পায়ে সামনের দিকে মানে তার বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। এ সময় দাদু বেশ কিছু পথ হাঁটার পর দেখলেন ওই মহিলাটি যেন অতি দ্রুত সামনের দিকে অগ্রসর হয়ে হঠাৎ জঙ্গল বেষ্টিত একটি বাগানে প্রবেশ করে অদৃশ্য হয়ে গেল। এ সময় আব্দুল আজিজ দাদু বুঝতে পারলেন যে এই মহিলা অবয়বটি আর যাই হোক তার কোনো ক্ষতি করেনি, বরং তাকে বাঁচিয়েছে। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু বাড়িতে পৌঁছান গভীর রাতে। গিয়ে দেখেন তার মা, বোনেরা, তারপর দাদিও ছিল, সবাই জেগে আছেন। আব্দুল আজিজ বাকরুদ্ধ হয়ে পড়েন, কি বলবেন কি বলবেন না, তার সাথে কি ঘটেছে। এখন যদি এগুলো বলেন তারাও তো ভয় পেয়ে যাবেন, দেখা যাবে যে ওখানে মাছ ধরতে নিষেধ করে দেবেন, তখন তো আর এক সমস্যা হবে। তারপরও প্রচন্ড এক আতঙ্ক ভরা হৃদয় নিয়ে চুপ করে বসে পড়েন। তার দাদি বৃদ্ধ মানুষ, উনি এসে দোয়া কালাম করে ফু দিচ্ছেন। উনি বুঝতে পেরেছিলেন মনে হয় আব্দুল আজিজ দাদু ভয় পেয়েছেন। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠলে বুঝতে পারেন তার শরীরে উঠে বসার মতো কোনো শক্তি নেই, প্রচন্ড জ্বর তার শরীরে। তাকে ঘিরে বসে আছে তার দাদি, মা এবং দুই বোন। এ সময় তিনি দেখেন একজন মৌলভী সাহেব, যার নাম হচ্ছে ইউনুস আলী খান। এই মৌলভী সাহেব তার মাথার পাশে বসে আছেন। এই সময় আব্দুল আজিজ দাদু দেখেন যে তার গায়ে প্রচন্ড জ্বর, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে জ্বরে। এ সময় তার দাদি, মা, বোনেরা কান্নাকাটি করতে থাকেন। মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে জিজ্ঞেস করেন যে তার সাথে কি হয়েছিল। তখন আব্দুল আজিজ দাদু একে একে সব ঘটনা খুলে বলেন। এ কথা শুনে আব্দুল আজিজ দাদু তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আবার খুলে বলেছেন, কারণ তার সাথেও কিছু অভিজ্ঞতা হয়েছিল ওইখানে। তো যাই হোক, আব্দুল আজিজ দাদুর মুখে সুফি দরগার কথা শোনেন। ওখানে যে সুফি দরগা আছে সেই সুফি দরগার কথা। তো এই সুফি দরগার কথা শুনে মৌলভী সাহেব তো চমকে উঠেছেন এবং বলেন, তুমি কি করে ফিরে আসলে ওখান থেকে? তখন আব্দুল আজিজ দাদু বলেন, কেন হুজুর, কি হয়েছে? তখন মৌলভী সাহেব বললেন, সুফি দরগার পেছনে যে পাহাড়গুলো রয়েছে ওই এলাকাটি এমন একটা জায়গা, ওখানে মানুষের যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ওই এলাকাটা মূলত একটা পরিরাজ্য। আজ পর্যন্ত যত মানুষ ওই এলাকাটিতে গিয়েছে কেউ আর ফিরে আসতে পারেনি। কিন্তু তুমি কিভাবে ফিরে আসতে বুঝতে পারিনি তো। এমনিতে তোমার সাথে যে ঘটনা ঘটেছে এটা না আমি মেনে নিলাম, আমিও গিয়েছি ওই সাইডটাতে, আমি তো আর ওই বেশি ভিতরে ঢুকি নাই, আমার সাথে কিছু হয়েছে। কিন্তু তুমি যে সুফি দরগার কথা বললা, এটা তো আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তুমি ওখান থেকে বেঁচে ফেরত এসেছো। এই কথা শুনে আব্দুল আজিজ দাদুর দাদি, তার বাবা, চাচা, দাদা, নানা, মানে এই যারা ছিলেন আর কি, তারা যে সমস্ত ঘটনাগুলো একটা সময় বর্ণনা করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো উনি জানতে পারেন দাদির মুখে, তার মায়ের মুখে। আসলে ওই এলাকায় যারাই মাছ ধরতে গিয়েছেন অনেক ভয়ঙ্কর কিছু দেখেছেন, আর শেয়াল রূপী ভয়ঙ্কর অশরীরীদের দেখেছেন তারাও। এমনকি ওখানে একজন ব্যক্তির লাশ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। এমনিতে তো কেউ ফেরত আসতো না, কিন্তু একটা লাশ পাওয়া গিয়েছিল, মোবারক মিয়া ছিল তার নাম আর কি। আর আরো বেশ কিছু লাশ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। ধারণা করা হয়েছে যে এরা জিনের হাতে মারা গেছে, তবে হিংস্র প্রাণীর আঘাতের চিহ্ন তাদের শরীরে কিন্তু পাওয়া গিয়েছিল। এই সমস্ত কথা শুনে আব্দুল আজিজ দাদুর মনে যেমন ভয় সঞ্চারিত হয়েছে, ঠিক তেমনি পরিরাজ্যের প্রতি তার মনের ভিতরে এক রোমাঞ্চের আবির্ভাব হয়। তবে তিনি ওই সময় কাউকে কিছু বুঝতে দেননি। তিনি বারবার কয়েকটি কথা মনে করেন, যেমন তিনি মাছ ধরার সময় হঠাৎ একটি সুন্দর বিড়াল তার ছানা নিয়ে এসে মাছ খেতে আসলো। তিনি ক্ষুধার্ত ভেবে মাছ দিলেন, আবার মাছটি নিয়ে তারা চলেও গেল। এরপর হঠাৎ তার সামনে একটা সুন্দর বয়োবৃদ্ধ বয়স্ক মহিলাকে তিনি হেঁটে যেতে দেখলেন। আবার দেখা গেল যে ভয়ঙ্কর পিশাচ রূপী শেয়ালগুলো পথ রোধ করে দাঁড়িয়েছিল। তখন অপরূপ সৌন্দর্যের অধিকারিণী কেউ একজন তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলো। এটাও তো তার একটা পরম পাওয়া। আব্দুল আজিজ দাদু তখনই মনে মনে পণ করেন, যে করেই হোক এই সুফি দরগা ও পরিরাজ্যে তাকে যেতেই হবে, যদি তার মৃত্যুও হয়। এই ভাবতে ভাবতে আব্দুল আজিজ দাদু আবার ঘুমিয়ে পড়েন।
কারণ তার শরীর ছিল বেশ দুর্বল আর প্রচন্ড জ্বর। তিনি ঘুমিয়ে পড়ার পর একটি অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে বেশ কয়েকটি উঁচু পাহাড় রয়েছে। তিনি যেন একা একা সে পাহাড়ের নিচে হাঁটছেন এবং অনেক বড় বড় ভয়ঙ্কর শেয়াল রূপী কিছু হিংস্র জানোয়ার তাকে তাড়া করছে। তিনি প্রচন্ড জোরে দৌড়াতে দৌড়াতে বেশ কিছু সময় পরই তিনি একটি বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে যান। আব্দুল আজিজ দাদু এই সময় দেখেন নির্দিষ্ট একটা দূরত্বে দাঁড়িয়ে আছেন সেই শেয়ালগুলো তার কাছে আসতে পারছে না, কোন একটা অদৃশ্য দেয়ালে মনে হচ্ছে আটকে গেছে ওরা। এই সময় হঠাৎ দাদু প্রাসাদের বাউন্ডারির ভেতরে ঢুকে পড়েন এবং বিশাল বড় একটা ফল এবং ফুলের বাগান দেখতে পান। তিনি এটা দেখে উনি মন্ত্রমুগ্ধ হয়ে যান। এ সময় দাদু খেয়াল করেন বাগানের একটি কোনায় বড় একটি বিড়াল আর তার সাথে কয়েকটি বাচ্চা রয়েছে। ওরা নিজেদের মধ্যে মানুষের মতো কথোপকথন করছে। এ সময় আব্দুল আজিজ দাদু মনে করে দেখেন যে আরে এ তো সেই বিড়াল যাকে উনি মাছ দিয়েছিলেন। তবে এ বিড়াল এখানে কেন? এই ভাবতে ভাবতেই আব্দুল আজিজ দাদুর ঘুম ভেঙে যায়। যাই হোক, ধীরে ধীরে আব্দুল আজিজ দাদু সুস্থ হয়ে যাবার পরে মৌলভী সাহেবের কাছে শোনা সেই পরিরাজ্যের কথা তার বারবার মনে পড়ে যায় এবং মনের ভিতর এক অদৃশ্য আকর্ষণ তৈরি হয়। ধীরে ধীরে আব্দুল আজিজ দাদুর জন্য কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। সারাক্ষণ শুধু তার ধ্যান একটাই, সেটা হলো ওই পরিরাজ্যে তাকে যেতেই হবে। আব্দুল আজিজ দাদু এক পর্যায়ে ছুটে যান তাদের গ্রামের শেষ মাথায় থাকা সেই মৌলভী সাহেবের বাড়িতে। মৌলভী সাহেব জানতে চান যে কি কারণে আসছেন, কি উদ্দেশ্য তার এখানে আসার। তখন আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবকে বিষয়টি বলেন। বিষয়টি শোনার পর তিনি আব্দুল আজিজ দাদুকে দেন এক ধমক। তিনি বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? এ সময় তিনি বলেন যে তুমি কি জানো যে পরিরাজ্যে চাইলেই কেউ যেতে পারে না? কেউ যদি অতি উৎসাহিত হয়ে এই সুফি দরগা পার হয়ে ওই পাহাড়ে প্রবেশ করে তাহলে তার মৃত্যু অনিবার্য, এমনকি তাদের পরিবার পরিজন সহ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। মৌলভী সাহেবের মুখে এমন কথা শুনে আব্দুল আজিজ দাদু বেশ কষ্ট পান। এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে শান্ত করে বলেন যে তুই একদিন আসিস ভাই, তাহলে তোকে কিছু কথা বলবো, তাহলে তুই বুঝতে পারবি। এরকমে চলতে থাকে আরো কিছুদিন। আব্দুল আজিজ দাদু একদিন মাছ ধরতে যান বেশ কিছু দূরে ওই সুফি দরগার কাছাকাছি। হঠাৎ তিনি মৌলভী সাহেবকে দেখতে পান। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবকে সালাম দেন। মৌলভী সাহেব সালামের উত্তর নিয়ে বলেন, আয় ভাই, একটু গাছের ছায়ায় বসি আর গল্প করি। এই সময় আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবের ডাকে সাড়া দিয়ে তার কাছেই আসেন। এক পর্যায়ে মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে নিয়ে একটি গাছের নিচে বসে পড়েন ও সুফি দরগা সহ পাহাড়ের অপর প্রান্তে থাকা পরিরাজ্যের গল্প শুরু করেন। এ সময় মৌলভী সাহেব দাদুকে বলেন, আজ থেকে কয়েকশো বছর আগে এই সুফি দরগার যে গুহাটি রয়েছে এখানে একজন সুফি সাধক ছিলেন, যিনি ছিলেন আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতিষ্ঠিত এই সুফি দরগায় হাজার হাজার মানুষ আসতেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি এখানে আসলে আরো আসতেন বেশ কয়েকজন তান্ত্রিক গোছের মানুষও। এছাড়াও এই সুফি দরগার যে আস্থানটি রয়েছে ওখানে নির্দিষ্ট একটি স্থানে মানুষের পাশাপাশি জিন ও পরীদের আসা যাওয়ার কথাও উল্লেখ পাওয়া যায়। এমনকি এক পূর্ণিমার রাতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সুফি দরগার সেই বিখ্যাত সাধক যখন সাধনায় ব্যস্ত, তখন একদল কুচক্রী ও ভয়ঙ্কর কালো জাদু বিদ্যায় পারদর্শী তান্ত্রিক, যারা শুধু এখানে আসা যাওয়া করতেন পরিরাজ্যের তথ্য পাওয়া সহ পরিরাজ্য কিভাবে দখল করা যায় এই অসৎ উদ্দেশ্যে। এমন এক ভরা পূর্ণিমার রাতে পরিরাজ্যের একজন বাসিন্দা, যার নাম ছিল নূরজাহান, তার বাবা এই সুফি সাধকের ভক্ত ছিল। তার একমাত্র কন্যার বিয়ের কথা কথাবার্তা বলার একটা কাজ চলছিল। তিনি আশা ব্যক্ত করেছিলেন যে তার গুরু এই আধ্যাত্মিক সাধক তার প্রতিষ্ঠিত এই সুফি দরগায় বসে তার মেয়ের বিয়ের কাজ সম্পন্ন হবে এবং তার কন্যার সেই বিয়ের অনুষ্ঠানে তিনি দরগায় উপস্থিত সবাইকে পেট পুরে আপ্যায়ন করবেন। এই কথাটি একদল দুষ্টু কুচক্রী জিন দ্বারা আগেই খবর পেয়ে যায় এই অসৎ উদ্দেশ্যে আসা তান্ত্রিকগুলো। ওই দুষ্টু তান্ত্রিকের দল ওই জিনেদের মাধ্যমে আরো জানতে পেরেছিল যে এই জিনের মেয়ে নূরজাহানের বিয়ে হচ্ছে, আর এই নূরজাহানের কাছে এমন এক আংটি রয়েছে, তা যদি কোনো প্রকারে হস্তগত করা যায় তাহলে পুরো পরিরাজ্য তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এত কিছু ঘটলেও কোনো প্রকার আসলে এই চক্রান্ত সম্পর্কে সুফি সাধক জানতে পারেননি।
এভাবে আরো বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন চলে আসে সেই অনাকাঙ্ক্ষিত দিন। ওই দিন পূর্ণিমা রাতে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ ও জিনের আগমনে পরিপূর্ণ সুফি দরগা। এ সময় সুফি সাধক যখন রাত আনুমানিক 12টার পরে ঘোষণা করেন একটি বিয়ে সম্পন্ন হওয়ার কথা, এবং মানুষের বেশে সুফি সাধকের সামনে যখন উপস্থিত হন নূরজাহান পরী, তার বাবা সহ পরিবারের অন্য সমস্ত সদস্যরা, ঠিক সেই সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই একদল কালো জাদু বিদ্যায় পারদর্শী তান্ত্রিক এবং তাদের অনুসারী জিনেরা আক্রমণ করে বসে সুফি সাধকের উপর। শুধু তাই নয়, নূরজাহান পরী আর তার পরিবারের উপর আক্রমণ করে বসে। বিয়ের অনুষ্ঠানে যেহেতু তারা এসেছেন, তারা তো ওভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি, তারপরও তাদের বেশ কিছু দেহরক্ষিত থাকেই। এক পর্যায়ে সুফি সাধক শাহাদত বরণ করেন। একজন নিরীহ আধ্যাত্মিক সাধক নিরস্ত্র অবস্থায় উনি শাহাদত বরণ করেন। এমন ভাবে অতর্কিত হামলা চালানো হয়েছিল, উনি প্রতিরোধ করার কোনো সুযোগই পাননি। উনিও কোনো দোয়া দুরুদ পড়বেন বা এটাকে প্রতিহত করার জন্য কোনো ওজিফা করবেন, সেই সুযোগটাও পাননি। কারণ বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওনার ভক্ত জিন সর্দার তার মেয়েকে নিয়ে আসছেন, বিয়ের অনুষ্ঠান হবে, তখন তো বিভিন্ন ব্যস্ততা কাজ করে, সবাই ঠিকঠাক মতো খাবার পাচ্ছে কিনা বা এইটার আনুষ্ঠানিকতা কিভাবে হবে, তখন তো ওনার মাথার ভিতরে এগুলো ছিল না। আর এটা এমন গোপনে করা হয়েছিল যে কেউ বুঝতে পারেনি। আসলে গায়েবের বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন। যে যত বড় সাধকই হোক, অনেক বিষয় আল্লাহ না চাইলে কেউ জানতে পারবে না। আল্লাহ তাআলা তার মৃত্যু ওভাবেই লিখে রেখেছিলেন, তাই হয়েছে। তো যাই হোক, সুফি সাধক শাহাদত বরণ করেন এবং বন্দী হয় নূরজাহান পরী এবং তার হবু বর। এছাড়াও সেই ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষেরই বেশ কিছু লোক নিহত হয়। কয়েকজন তান্ত্রিকও মারা গিয়েছিল সেখানে, তাদের অনুসারী বেশ কিছু দুষ্টু জিন নিহত হয়, বাকিরা বেঁচে গিয়ে পালিয়ে যায়। অন্যদিকে নিজের কন্যার চেয়েও নিজের রাজ্য বড়, অন্যান্য জিন এবং তাদের পরিবারকে রক্ষা করতে হবে, যেহেতু তার বাবা জিন সর্দার। এই দায়িত্ব পালনের জন্য নূরজাহান পরীর বাবা উনি দ্রুত তার অনুসারীদেরকে নিয়ে তাদের রাজ্যে প্রবেশ করে কঠোর প্রতিরোধ করে তোলেন। কেননা তারা সবাই এখানে, রাজ্য অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে, সবাই উৎসবের আমেজে রয়েছে। এখান থেকে তারা যখন আবার ওখানে যাবেন, সেখানেও তো উৎসব চলতে থাকবে, কেউ তো এরকম প্রতিরোধ করার অবস্থায় নাই। তখনই হয়তোবা দুষ্টু জিনেরা যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে আক্রমণ করে ব্যাপক গণহত্যা চালাবে। এই জন্য তিনি যখন দেখতে পারলেন তার মেয়ে এবং মেয়ের হবু জামাতা বন্দী হয়ে গেছে, তিনি আর দেরি না করে দ্রুত নিজের যেই রাজ্য সেটা রক্ষার জন্য সেখানে চলে যান এবং সেখানে থেকে প্রতিরোধ গড়ে তোলেন। সুফি সাধকের সাথে এই দুষ্টু চক্রান্তকারী তান্ত্রিক ও তাদের অনুসারী জিনেদের ভিতর মতবিরোধ শুরু হলে তিনি বলেছিলেন এই অঞ্চলে কোনো কালো জাদু চর্চা চলবে না, যে কারণে কালো জাদুতে পারদর্শী জিন এবং তান্ত্রিককে উনি বন্দী করে রেখেছিলেন এবং এই বন্দিটা করেছিলেন নূরজাহান পরী তার বাবার সহযোগিতায়। মূলত এখানে যখন বেশ কিছু তান্ত্রিকরা এই জঙ্গলে আসা যাওয়া করত এবং তাদেরকে সহযোগিতাও করত কিছু শক্তিশালী ভয়ঙ্কর পিশাচ, তখন এদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই সুফি সাধক। এদিকে সুফি সাধক যে সবকিছু জানতেন বিষয়টা এরকম না, বিশেষ করে নূরজাহান পরীর অ্যাক্টিভিটিস গুলো। নূরজাহান পরী যখন দেখলেন যে এখানে এই দুষ্টু তান্ত্রিকদের আগমন ঘটেছে, তারা এই পিশাচদেরকেও শক্তিশালী করছে, পিশাচরাও ওই তান্ত্রিকদেরকে শক্তিশালী করছে, তখন কিন্তু এই পরিরাজ্য থেকেও তাদের উপরে আক্রমণ চালানো হয়, যার কারণে তারাও কিন্তু এই নূরজাহান পরীর উপর ক্ষিপ্ত ছিল। আর এই যে সুফি দরগার যিনি দরবেশ ছিলেন, উনি কিন্তু এইটা প্রতিহত করার চেষ্টা করেছিলেন। উনি একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন দরবেশ ছিলেন, উনি তো আসলে ওইভাবে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন না। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করেছিলেন যে কোনোভাবেই যেন এটা না হয়। কিছু কিছু তান্ত্রিক, এরা যে আসলে তান্ত্রিক এটা বুঝতে দেয়নি, ওরা নিজেদেরকে এমন ভাবে মায়াজালে আচ্ছাদিত করে রেখে এখানে এসেছিল, তারা ধর্মকর্ম শেখার জন্য এসেছে, যার কারণে কিন্তু এই সুফি দরবেশ উনি বুঝতে পারেননি যে আসলে ঘটনাটা কি। ওরা খুব অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে যাবে এটাও জানতো, কারণ এরকম দুষ্ট লোকজন এখানে আসলে একটা সময় না একটা সময় তো তারা ধরা পড়েই যাবে। এই জন্য খুবই অল্প সময়ের মধ্যেই তারা যেন তাদের কার্য হাসিল করতে পারে, এরকম একটা পরিকল্পনা ছিল। তো যেহেতু এই ধরনের একটা ঝামেলা আগে থেকে হয়েছিল, যার কারণে এই সুফি দরবেশ এবং নূরজাহান পরীর উপর অনেক আগে থেকে এই তান্ত্রিক এবং দুষ্ট জিনেদের একটা ক্ষোভ ছিল। এর থেকেই মূলত শত্রুতা শুরু। এই সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে বলেন যে মৌলভী সাহেবের দাদা
আব্দুল ময়নাল আলী খান ছিলেন একজন বড় মাপের রাখি। তার পিতার দাদা সরাসরি ছিলেন এই সুফি সাধকের অনুসারী এবং তার আস্তানা এই যে সুফি দরগায় নিয়মিত যাতায়াত ছিল তার। সেই সুবাদে তিনি এই ঘটনা জানতে পেরেছেন আর কি, বংশ পরম্পরায় এই ঘটনাগুলো উনি জানতে পেরেছেন। এ সময় মৌলভী সাহেব আরো বলেন, সেই তান্ত্রিক ও তাদের অনুসারী দুষ্ট চক্রান্তকারী জিনেদের দ্বারা সুফি দরগার পীর সাহেব আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে মৌলভী সাহেবের পিতার দাদা ময়নাল সাহেবের দাদা ও তার কিছু সাথী সেই তান্ত্রিকদের মোকাবেলা করেছিলেন এবং তাদের সাথে থাকা দুষ্ট চক্রান্তকারী জিনেদের একটা নির্দিষ্ট স্থানে বন্দী করে রাখেন, যারা শেয়াল রূপে মানুষদেরকে হত্যা করে, তবে নির্দিষ্ট একটা এলাকার বাইরে ওরা যেতে পারে না। এ সময় মৌলভী সাহেব আরো জানান যে যতটুকু অনুমান করা যায়, তবে সেই নূরজাহানপুরী এবং তার বরকে এই সুফি দরগার দক্ষিণ পাশের কোন একটা পাহাড়ের পাদদেশে বন্দী করে রাখা হয়েছে। যদিও বা তাদের উদ্ধারে একাধিকবার চেষ্টা করা হয়েছে, একাধিকবার অভিযান চালানো হয়েছে, পরিরাজ্যের জিনেরা সেটা চালিয়েছে, তবে বারবারই তারা ব্যর্থ হয়েছে। কারণ মানুষ দ্বারাই নাকি এটা শুধু সম্ভব হবে। তবে সব ধরনের মানুষ দ্বারা নয়, বিশেষ কিছু মানুষ আছে যাদের জন্ম ও গোষ্ঠীগতভাবে এমন বৈশিষ্ট্য থাকে যা অন্য কারো মধ্যে থাকে না, যেমন প্রচলিত আধ্যাত্মিক বা অলৌকিক গুণ, অতিমাত্রায় অন্তর্দৃষ্টি, কারো মনের অবস্থা বা ভবিষ্যৎ পরিস্থিতি আগেভাগেই আল্লাহর রহমতে অনুভব করতে পারা, স্বপ্নে পূর্বাভাস পাওয়া। তো কিছু কিছু মানুষ থাকে না যে তারা স্বপ্নে এমন কিছু ঘটনা দেখেন যেটা পরে বাস্তবে ঘটে। তারপর অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা, অন্যের আবেগ বা দুঃখ গভীরভাবে অনুভব করতে পারা, ধ্যান বা প্রার্থনায় গভীর অভিজ্ঞতা, ধ্যানের সময় অদ্ভুত প্রশান্তি, আলো, শব্দ বা উপস্থিতি অনুভব করা, হিলিং বা নিরাময় ক্ষমতা, স্পর্শ, দোয়া বা শক্তির মাধ্যমে মানসিক প্রশান্তি দেওয়ার ক্ষমতা থাকে না কিছু মানুষের। এরপর টেলিপ্যাথি, দূর থেকেও কোনো ধরনের যোগাযোগ মাধ্যম ছাড়াই কারোর সাথে কথাবার্তা বলা যায়। তো এই ধরনের আধ্যাত্মিক ক্ষমতা যাদের মধ্যে আছে তারাই শুধু এই কাজটি করতে পারবেন। আর তখন মৌলভী সাহেব বলেন, আব্দুল আজিজ, তুমি জন্মগতভাবেই এই ধরনের গুণাবলীর অধিকারী, কিন্তু তুমি সেটা জানো না। এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে আরো বলেন, তুমি প্রথমে যে বিড়ালটিকে দেখেছিলে আসলে ওরাও পরিরাজ্যের কিছু পাহারাদার জিন, বিড়াল রূপে ঘুরে বেড়ায়। পরবর্তী সময় যে বয়স্ক ভদ্র মহিলাকে দেখেছো সে আসলে বন্দী নূরজাহানপুরীর মা। সে নূরজাহানের চিন্তায় মগ্ন, সে সবসময় নিজ মেয়ের বন্দী এলাকায় ঘুরে বেড়ায় এবং এই এলাকায় যদি কোনো ভালো মানুষ প্রবেশ করে তখন ভয়ঙ্কর পিশাচদের রোশনাল থেকে তাদেরকে উদ্ধার করে এবং সে আশায় থাকে কখন একটা ভালো মানুষ আসবে, সে তার মেয়েকে এই বন্দী দশা থেকে উদ্ধার করবে। আর ওই যে রিমঝিম রিমঝিম শব্দে এগিয়ে আসা লাল শাড়ি পরিহিতা ও লম্বা ঘোমটা টানা সুন্দরী মেয়ে, সেও একজন খুবই শক্তিশালী পাহারাদার নারী জিন। এর এতটাই শক্তি যে কয়েকশো দুষ্টু যোদ্ধা জিন যদি ওর সাথে লড়াই করতে আসে ওদের সবাইকে অল্প সময়ের মধ্যে মেরে ফেলবে, এমন যুদ্ধবিদ্যায় পারদর্শী। এও পাহারা দেয় এখানে। এ সময় মৌলভী সাহেব আরো বলেন, ওই দিন যদি তিনি এগিয়ে না আসতেন তাহলে ভয়ঙ্কর পিশাচের দল তোমাকে তো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলতো। এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে আরো বলেন যে আমার পূর্বপুরুষ দাদার দাদা সেই ময়নাল সাহেব বলে গেছেন, যদি আমার পরবর্তী বংশধরদের ভেতর কেউ সেই বন্দি পরি ও তার বরকে উদ্ধার করতে পারে তাহলে আমি কিছুটা হলেও ঋণমুক্ত হব, কারণ এই পরিরাজ্য থেকে অনেক সহযোগিতা পেয়েছি আমি। এ সময় মৌলভী সাহেব আরো বলেন, তোমার ভিতর এমন কিছু আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে যা শুধু ভালো কাজের জন্যই। তোমার সদিচ্ছা ও মহান আল্লাহর দয়া থাকলে অনেক অসাধ্যকে সাধন করা ইনশাল্লাহ সম্ভব হবে। এই কথা শেষে মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে বলেন যে তোমার সাথে যা যা ঘটেছে এবং ঘটবে, এছাড়াও আমি যে তোমাকে সব বিষয় বলেছি সে সম্পর্কে কাউকেই এখন কিছু বলা যাবে না, এখন কিছু জানাজানি হলে হিতে বিপরীত হতে পারে। এ সময় মৌলভী সাহেব দাদুর হাতে উর্দুতে লেখা ছোট্ট একটা চিরকুট দিয়ে চলে আসার সময় বলেন, তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে নিয়মিত এই আমলগুলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শেষে নিয়মিত তাহাজ্জুদ তো পড়তেই হবে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ শেষে এই আমলগুলো করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই পথকে অনেকটাই সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই সময় মৌলভী সাহেব আরো বলেন, তোমার জন্ম শুধু সংসার জীবন করার জন্য নয়, আল্লাহ চান তো তোমার দ্বারা অনেকের উপকার হবে ইনশাআল্লাহ, অনেক জটিল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করাবেন।
ওই দিনের পর থেকে আব্দুল আজিজ দাদু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ শুরু করেন এবং নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার পাশাপাশি বিভিন্ন আমলের সাথে যুক্ত হন, শুরু করেন এক আধ্যাত্মিক জীবন। আব্দুল আজিজ দাদু নিজের বসতঘরের পাশেই বাঁশ কাঠ দিয়ে মসজিদের আদলে একটা ঘর নির্মাণ করেন। এই বিষয়ে যে সমস্ত পরামর্শগুলো লাগে সেগুলো কিন্তু মৌলভী সাহেব দিয়েছিলেন। খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো ঘরটিতে তিনি নিয়মিতভাবে বসবাস শুরু করেন। এরকমই চলতে থাকে আরো প্রায় মাস 6। ধীরে ধীরে আব্দুল আজিজ দাদুর আর্থিক অবস্থার বেশ পরিবর্তন হওয়া শুরু করে। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদুর মা ও দাদি দেখতে থাকেন যে বেশ কয়েকদিন ধরে গভীর রাতে আব্দুল আজিজ দাদুর ঘরটির ভেতর থেকে যেন হাজার হাজার কাঁচা ফুলের তীব্র ঘ্রাণ সুরভিত হচ্ছে। এমনকি ঘরের ভেতর ভিন্ন রকমের বেশ কিছু আলোর গোলা আসা যাওয়াকে তারা নিজ চোখে দেখেছেন। এই বিষয়ে আব্দুল আজিজ দাদুর মা ও দাদি বেশ চিন্তিত হয়ে পড়েন এবং সেই মৌলভী সাহেবকে পুরো বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুর মা এবং দাদিকে আশ্বস্ত করে বলেন যে ভয় পাবেন না, আব্দুল আজিজ ঠিক পথেই আছে, খুব ভাগ্যবান সে। যা কিছু দেখেন বা দেখছেন বা দেখবেন কারো কাছে শেয়ার করবেন না, ওকে কোনো প্রকার বাধাও দেবেন না, আর ওর ঘরে বিনা অনুমতিতে কেউ ঢুকবেন না, তাহলে কিন্তু ওর ক্ষতি হবে, আপনাদের কিছু হবে না। এই বলে মৌলভী সাহেব তাদেরকে বিদায় দেন। একদিন বৃহস্পতিবার গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আব্দুল আজিজ দাদু যান। নামাজে বসে থাকা অবস্থাতে আব্দুল আজিজ দাদু তো ওখানে বসে ছিলেন আর কি, তো হঠাৎ করে উনি এক নারী অবয়বকে খুব দারুণ কারুকার্য খচিত পোশাক পরিহিতা অবস্থায় তার সামনে উপস্থিত হতে দেখেন। এ সময় তারা উভয় সালাম বিনিময় করেন। এ সময় আব্দুল আজিজ দাদু তার কাছে তার নাম জানতে চাইলে তিনি নিজেকে মাহিরা বিনতে মিশকাত ইবনে মেহরিন নাম বলে আত্মপ্রকাশ করেন। এ সময় আব্দুল আজিজ দাদু তার কাছে আসার কারণ জানতে চাইলে এ সময় নাকি তার হাতে একটা চিরকুট দিয়ে জানান যে আমাদের পরিরাজ্যের বনু সাফা গোত্রের প্রধান আপনাকে আমাদের রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন। এই কথা শুনে আব্দুল আজিজ দাদু তো প্রচন্ড ভয় পেয়ে যান। এ সময় আগত সেই নারী অবয়ব বলে ওঠেন, আপনার কোনো ভয় নেই, আপনি চিরকুটটি পড়ুন। এ সময় আব্দুল আজিজ দাদু চুপচাপ চিরকুটটি পড়তে থাকেন। চিরকুটটিতে কি লেখা ছিল সেটা কারোর সাথে শেয়ার করা নিষেধ থাকায় সেটা আর কখনোই কেউ জানতে পারেনি। দাদু সেই নারী অবয়বের সাথে যাওয়ার জন্য ঘরের বাইরে এসে দুটো ঘোড়া সদৃশ জানোয়ার দেখতে পান যা একটি গাড়িকে বহন করছে। তবে এগুলো ঘোড়া ছিল না, এটাতে আসলে কোন প্রাণী ছিল এটা উনি বুঝতে পারেননি। সেই নারী অবয়ব বলেন, আপনি নির্ভয়ে উঠুন দাদু। এক পর্যায়ে গাড়িতে উঠে বসার পর তিনি দেখতে পান প্রচন্ড গতিতে গাছের উপর দিয়ে ওই গাড়িটা উড়ে চলে যাচ্ছে। তাকে কিন্তু চোখ বন্ধ করে থাকতে বলা হয়নি। ওই অনেক সময় আমরা শুনি না যে আপনি চোখ বন্ধ করুন, আমরা না বলা পর্যন্ত খুলবেন না, বিষয়টা এরকম না। ওনাকে কিছুই বলেনি, উনি নিজেই দেখলেন যে গাড়িটা আস্তে আস্তে শূন্যে উঠে গেল এবং গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। দাদু নিজে থেকেই ভয়ে একটা সময় চোখ বন্ধ করে ফেলেন। দাদু একটা সময় বুঝতে পারলেন গাড়িটা থেমে গেছে। তখন অবশ্য উনি চোখ খোলেন নাই, ওই নারী অবয়ব তখন বলে যে দাদু চোখ খোলেন। যদিও তার বয়স কম ছিল, তাকে দাদু বলেই সম্বোধন করেছেন। তখন আব্দুল আজিজ দাদু দেখেন যে বিশাল জঙ্গল বিস্তৃত একটা এলাকা, শুধু ফল ফুলের বাগানে চোখে বেশি পড়ছে, বিভিন্ন প্রজাতির পাখি উঠছে, এছাড়াও বিভিন্ন ধরনের মানুষ যে যার মতো করে হেঁটে যাচ্ছে। তবে তাদের যে চেহারা আমাদের মানুষের যেরকম চেহারা হয় এরকমই আর কি, মানে মানুষের চেহারার সাথে 95% মিল রয়েছে। দাদু এরকমের বেশ কিছু সময় সেখানে অতিবাহিত করেন। এরপর উনি পৌঁছান বিশাল এক অট্টালিকার সামনে। তখন দাদু দেখতে পান কয়েকজন নারী পুরুষ মিলে দাদুকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। এ সময় দাদু দেখেন তার সাথে রয়েছে সেই নারী অবয়ব, যেই অবয়বটিকে উনি দেখেছিলেন জঙ্গলের ভেতরে। তো যাই হোক, তারা দাদুকে ভেতরে নিয়ে যান, প্রাসাদের ভেতরে একটা গোপন কক্ষে নিয়ে যান। গোত্র প্রধান, তার নাম হচ্ছে আব্দুল মান্নান, তিনি আব্দুল আজিজ দাদুকে শুরু থেকে বলা শুরু করেন যে কি কি ঘটনা ঘটেছে। এক পর্যায়ে তিনি দাদুকে বলেন যে দেখো, আশরাফুল মাখলুকাত হচ্ছে সৃষ্টির সেরা, তোমার ভিতর যে গুণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইনশাআল্লাহ তুমি পারবে আমাদেরকে এই বন্দি দশা থেকে উদ্ধার করতে, এই বিপদ থেকে মুক্ত করতে, যদিও বা তোমার জীবনের ঝুঁকি রয়েছে। এ সময় আব্দুল আজিজ দাদু কিছু সময় ভেবে বলেন, হ্যাঁ আমি রাজি, তবে আমার অসহায় মা, ছোট দুটি বোন আর দাদি রয়েছে, আমি ছাড়া তাদের দেখার তেমন কেউই নেই। এই সময় তিনি দাদুকে আশ্বস্ত করে বলেন, তুমি ভয় পেও না, তোমাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবেই দেখেছি, তোমার পরিবারের দায়িত্ব আমাদের।
এই সময় তারা ওখানে দাদুকে কিছু ফল ও মিষ্টি খেতে দেন এবং তার পরিবারের জন্য কিছু ফল ও মিষ্টি উপহার হিসেবে পাঠিয়ে দেন। ফজর ঠিক আগ মুহূর্তে দাদুকে নিয়ে সেই নারী অভাব তার বাড়িতে পৌঁছে দিয়ে সে তার মতো করে নিজ গন্তব্যে চলে যায়। এই সময় দাদু ফজরের নামাজ শেষে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে দাদু সেই নারী অভাবটিকে স্বপ্নে দেখেন একটি খুব সুন্দর ফুল নিয়ে হাসি মুখে তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। এটা দেখে দাদুর ঘুম ভেঙে গেলে তিনি বাইরে থেকে সেই ইউনুস মৌলভী, যিনি মোহাম্মদ ইউনুস সাহেব, যাকে আমরা মৌলভী সাহেব বলে অভিহিত করেছি, তাই সেই মৌলভী সাহেবের কণ্ঠ শুনতে পান। তিনি ডাকাডাকি করছেন দাদুকে। দাদু বাইরে চলে আসে, তিনি হাসি মুখে বলেন, কি কেমন কাটলো ওখানে তোমার? তুমি তো ইতিমধ্যেই সবকিছু অবগত হয়েছ। যাই হোক, আজ এশার নামাজ বাদ তোমার সাথে আলোচনা আছে। এই বলে এই ইউনুস মৌলভী সাহেব চলে গেলেন নিজ গন্তব্যে। ওই দিন এশার নামাজ শেষে আব্দুল আজিজ দাদুকে মৌলভী সাহেব ডেকে নিয়ে যান তার বাড়িতে। এ সময় মৌলভী সাহেব বেশ কিছু সময় ধরে আলোচনা শেষে একটা চামড়ার মলাটে বাঁধা বই বের করেন। এক পর্যায়ে সেই মলাটের ভেতর থেকে বের করেন বাঘের চামড়ায় খচিত আরবিতে লেখা একটি নকশা, যেখানে রয়েছে বিভিন্ন আকৃতির ভয়ঙ্কর পিশাচ জিনের ছবি সহ ভয়ঙ্কর জঙ্গল ও বিশাল বিশাল প্রাসাদের ছবি। বোঝাই যাচ্ছে এটা এই পরিস্থানের একটা ম্যাপ হতে পারে। এ সময় মৌলভী সাহেব দেখালেন বিশাল এক নদীর ছবি, যার চারপাশে বিশাল বেষ্টনী দিয়ে রয়েছে বড় বড় পাহাড় পর্বত নদী, আর ঠিক নদী ও পাহাড়ের মাঝেই রয়েছে একটি বিশাল এলাকা। মার্ক করে দেখিয়ে মৌলভী সাহেব বলেন, এখানে রয়েছে বিশাল বিশাল কিছু পিশাচ শ্রেণীর জিনেদের অট্টালিকা। এর পাশেই রয়েছে বেশ বড় একটি জঙ্গল বেষ্টিত এলাকা। এর পরে রয়েছে অসাধারণ সৌন্দর্যের অধিকারী একটি ফুল ফলে সজ্জিত এক বিশাল এলাকা। এটাই পরিস্থান। তখন মৌলভী সাহেব দাদুকে বলেন যে, আব্দুল আজিজ, এই পিশাচদের এলাকা নদী ও পাহাড়ের মাঝেই সেই নবদম্পতি পরীও তার হবু বরকে বন্দী করে রাখা হয়েছে বহুদিন যাবত। এখান থেকে তোমাকে আগামী পূর্ণিমায় যেতে হবে। মূলত আগামী পূর্ণিমার রাতে উদ্ধার করতে হবে একটি বিশেষ পাত্র। তোমাকে মনে রাখতে হবে নির্দিষ্ট সময়ের ভেতর তোমাকে সেই পাত্রটি মাটি খুঁড়ে উদ্ধার করে উন্মুক্ত করতে হবে, নতুবা ওই পরী আর তার হবু বর সহ তুমি ঘটনাস্থলেই মারা যাবে। এ সময় মৌলভী সাহেব বলেন যে, আব্দুল আজিজ, তোমার সহযোগিতার জন্য ৩৯ জন কোরআনের হাফেজ থাকবে এবং কয়েকজন শক্তিশালী মুসলিম জিন থাকবে। মনে রাখবে, যে কোনো মূল্যে হোক তোমাকে উদ্ধার করতেই হবে, নতুবা তোমার সাথে সাথে তারাও মারা যাবে। কেউই বেঁচে ফিরে আসতে পারবে না। আর তুমি যদি ওটা সফলভাবে উদ্ধার করতে পারো, তাহলে ওই পিশাচদের এলাকায় এমন এক দুর্যোগ তৈরি হবে তা সামাল দেয়া কিন্তু ওই পিশাচদের পক্ষেও সম্ভব নয়। এ সময় আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবকে বলেন যে, আপনি চিন্তা করবেন না, যদি আমার জীবনও চলে যায় তবুও আমি ইনশাল্লাহ এই কাজ করবই। এ সময় তিনি আরো বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন যায় তাতে কি হবে? যদি জীবনের বিনিময়ে সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তার চেয়ে পরম সৌভাগ্যের বিষয় কি আর কিছু হতে পারে? এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে পূর্ব প্রস্তুতি নিতে বললেন। খুব শীঘ্রই যেতে হবে এই কাজ করতে। এদিকে আব্দুল আজিজ দাদু উক্ত বিষয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ তার সব কাজ সম্পন্ন করেন। এদিকে হঠাৎ একদিন গভীর রাতে সেই অপরূপা সুন্দরী নারী অভাবে এসে হাজির হয়। সালাম বিনিময় শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যে, তাদের গোত্রপ্রধান একটি চিঠি পাঠিয়েছেন, যেন মৌলভী সাহেবের সাথে চিঠির বিষয়টি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিকে চিঠিটি পৌঁছে সেই নারী অভাবটি অদৃশ্য হয়ে যান। ওই দিন ফজর নামাজ শেষ করে আব্দুল আজিজ দাদু চিঠিটি নিয়ে মৌলভী সাহেবের কাছে যান। পুরো বিষয়টি আলোচনা করে বোঝার চেষ্টা করেন যে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে। চিঠিটা তো মৌলভী সাহেব নিজেও পড়লেন। চিঠিটি হাতে পেয়ে মৌলভী সাহেব চমকে ওঠেন। এক পর্যায়ে দাদুকে মৌলভী সাহেব বলেন যে, তিনি আবারও আমাকে সহ তোমাকে সতর্ক করেছেন যে আসলে অনেক বড় ধরনের ঝুঁকি রয়েছে। যদি উক্ত কাজ সম্পন্ন করতে না পারি তাহলে যেন আমরা ফিরে আসি, নতুবা বিফল হলে আমরা সহ সাথে থাকা হাফেজ এবং জিনেদের যে অংশটা থাকবে তারা কিন্তু ওখানে তো মারা পড়বেই, সেই সাথে পরিরাজ্য মহা সংকটে পড়বে। যদি অসুবিধা হয় ফেরত আসতে হবে, কিন্তু কাজে হাত দিয়ে ওটা কিন্তু শেষ করে আসতে হবে, বিফল হওয়া যাবে না, মানে সফল হতেই হবে। সমস্যা হলে চলে আসতে হবে, কিন্তু যদি ফাইনালি কাজে হাত দেওয়া হয় কোনোভাবে বিফল হওয়া যাবে না। সফলতাই মুক্তির একমাত্র পথ হবে তখন। তো যাই হোক, এক পর্যায়ে চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ, সেই বিশেষ সুপার ব্লাড মুন বা সুপার মুন,
সুপারমুন প্লাস চন্দ্রগ্রহণ একসাথে, যেটা বহু বছর পর পর ঘটে এমন এক রাত। এর ঠিক একদিন আগে আব্দুল আজিজ দাদু তার মা বোন দাদির কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন, যদি আর ফেরত না আসেন দোয়া করতে বলেন, দোয়া চান তাদের কাছে। এটাও বলে দেন, যদি রোজ হাসরে কোনো ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে আমাদের মিলন হয়, যদি ফেরত আসতে না পারি তাহলে সেখানে যেন মিলন হয় জান্নাতে, আর যদি ফেরত আসি তাহলে ইনশাল্লাহ ভাগ্য অন্যরকম হবে। এই বলে আব্দুল আজিজ দাদু তার মায়ের এবং দাদুর দোয়া নিয়ে ছোট দুটো বোনকে আদর করে বেরিয়ে পড়েন। তবে যাবার সময় তার মা তার আঁচল থেকে কিছু একটা বের করে তার গলায় পরিয়ে দেন এবং বলেন, পৃথিবীর সকল অনিষ্ট থেকে তুমি মুক্ত ইনশাল্লাহ, আমি আল্লাহর জিম্মায় তোমাকে সুপর্দ করলাম। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু নীরবে কিছুটা চোখের পানি ফেললেন তার বোনেদের দিকে তাকিয়ে। ঘটনাটা মূলত আমার চোখের সামনেই ঘটে গেছে। আমি সেখানে নিজেই স্বয়ং দাঁড়িয়েছিলাম। আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে দেশে বেড়াতে আসি। আসার পরে আগের দিন আসি, পরের দিন বাইরে একটু ঘুরতে বাইর হই। হঠাৎ করে আমার বাড়ির সামনে মেইন রোডের সাথে একটা বাড়ি ছিল। বাড়িটাতে বাড়ি মানে বাসা, আমার গ্রাম্য ভাষায় বলে বাসা মানে বাড়ি, আর টাউনের ভাষায় বলে বাসা। তা অনেক ফ্যামিলিটা অসহায় ছিল। তা তার মেয়ে থাকে ঢাকায়। তো ওই মেয়েটার বাচ্চা ছিল, তার বাবা মার কাছে রেখে গেছে, একটা ছেলে একটা মেয়ে। তা হঠাৎ করে আমি সেদিন এই 9টা কি 10টার এদিক দিনের বাহিরে আসি, তার বাড়ির এদিকে আসি। আসার পরে আমি সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলি তাদের সাথে। তৎক্ষণে ওই বাচ্চাটার মায়ের ফোন দেয় আমাকে, তার সাথে কথা বলবে। আর আমি যে দেশে আসছি সে জানে, সে আমাদের বাড়িতে যায়, তাকে ফোন দিলে আমি তাদের সাথে কথা বলতে পারবো। তৎক্ষণে আমাকে ফোন দেয়। আমি তখন তার ছেলের নাম ধরে ডাক দিই। ডাক দেওয়ার পরে সে বাড়ির থেকে এত জোরে দৌড় দিয়ে আমার কাছে আসতে চাইছিল। মেইন রোডের সাথে বাসা তার। এত জোরে দৌড় দিছে, দৌড় দেওয়া। আর সেই সময়টায় পূর্ব পাশ থেকে একটা বাইক এসে বাইকটা একটা দুইটা ছেলে, মোটামুটি গাড়ির স্পিড ছিল 65 থেকে 70-এ। গাড়িটাও সেই সময় আসছে, আর সেই সময় বাচ্চাটাও দৌড় মারছে আমার কাছে আসার জন্য। তৎক্ষণে বাচ্চাটাকে এমন একটা সামনের হ্যান্ডেলটা দিয়া বাড়ি মারলো রানিং অবস্থায় আমার চোখের সামনে। ছেলেটা আমি সামনে দেখতে লাগছি, 4 হাত দূরে যায় ছেলেটা পড়ে গেল চটকে। পড়ে যাওয়ার পরে ছেলেটা আর নড়ানড়ি কিচ্ছু করে না, নিবোধ ভাবে পড়ে আছে। সে উত্তর দক্ষিণ পাশে পড়ে আছে, নড়েও না চড়েও না। তখন আমি ভাবলাম এটা কি হলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। তৎক্ষণে দেখি মোটরসাইকেলটা দাঁড় করাচ্ছে, বাচ্চাটাকে দেখতে আসবে। এদের মধ্যে পিছনে যে ছেলেটা ছিল বাইকটার, ছেলেটা বলে বাচ্চাটা হয়তো মারা গেছে, এখানে যাওয়া যাবে না, গাড়ি টান দিয়ে আমরা পালিয়ে যাই, না হলে এখানে মাইর খাওয়া লাগবে। ছেলেটা সেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি তখন পেছনে অনেক দূর জায়গা দৌড় দিছি, আমি তাকে ধরতে পারি নাই। তারপরে চিল্লান দিছি সামনে, বলে ভাই বাইকটাকে আটকান, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। তখন সামনে একটা ভাই ছিল বাইসাইকেলে, সে সাইকেলটা বাইকের সামনে ফেলে দেয়। তারপরেও সে রাস্তার সাইড দিয়ে কেটে চলে যায়। যাওয়ার পরে আমরা তাকে আর ধরতে পারি না। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমরা কোনো ডাক্তারকে ফোন দেই নাই, তাকে রংপুর নিয়ে যাব কি আদিতমারি নিয়ে যাব এই সিদ্ধান্ত করবেন আছে। একটা ডাক্তার আসে তৎক্ষণে, ভালো, তাদেরকে আমি চিনি না। আসার পরে বলে আমি চিকিৎসা দেই।
তা আমার সন্দেহ মানে ওই ছেলে দুটায় ডাক্তারটা পাঠাইছিল। আমি আর আমার মাথায় সে সময় সেতটা সেন্স কাম করে নাই। মানে আমি যদি বুঝতাম বলে ওই ছেলেটাকে পাঠাইছে, আমি এই ছেলেটাকে আটকে দিতাম, আটকে দিলে ওই ছেলে দুটাকে আমি পেয়ে যেতাম। তা আমি এটা বুঝতে পারিনি, আর আমার মাথায় এটা কাজ করে নাই। সেই সময় আমার মাথায় অনেকটা টেনশন ছিল। তখন তারা তো অনেক অসহায়, তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তার বাড়ির পাশে অনেক লোকজন ছিল, হাওলাত বাওলাত করে কিছু টাকা জোগাড় করে তাকে আদিতমারি মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সিতে নেওয়া হয়। এমার্জেন্সিতে নেওয়ার পরে সেখানে ড্রেসিং করতে যেয়ে দেখে তার চোখের উপরে যে ভুরুর উপরে কপাল, এই কপালের মধ্যে যে বাড়িটা খাইছে, সে বাড়িটা খেয়ে ভেতরের যে হাড়টা আছে, হাড়টা ভেঙে মগজের সাথে যে লেগে গেছে। তারা আঙ্গুল সে জায়গায় সরাসরি আঙ্গুলটা ডুবে দিয়েছিল। তখন বলে এটা আমাদের এখানে সম্ভব না, এটা রংপুর নিয়ে যাওয়া লাগবে আপনাদের, আমরা ভালো করে ড্রেসিং করে দিচ্ছি, আপনারা রংপুরে নিয়ে যান। তার কারণ মাথার যে যে শক্ত পাটটা থাকে সেটা ভেঙে ভেতরে চলে গেছে। তখন আমরা তো সবাই ভয়ে অস্থির হয়ে গেলাম, এখন কি হবে। তারপরে তার আম্মুকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে সন্ধ্যাবেলায় গাড়িতে ওঠার পরে আমরা তাকে সে গাড়িতে ওঠে, আমরা এদিক দিয়ে রংপুর নিয়ে যাই। রংপুর নিয়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে আমরা ভর্তি করি। ভালো হাসপাতালেই নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে তারা সেখানে অপারেশন করে। অপারেশন করার পরে পরের দিন ওই অপারেশনটাকে সিটি এক্সচেঞ্জ করবে, দেখে মানে পুরোপুরি সেটা সাকসেস হয়েছে কি হয় নাই। তখন তার মাথাটা সিটি এক্সচেঞ্জ করে, সিটি এক্সচেঞ্জ করার পরে তখন দেখে অপারেশন সাকসেস হয় নাই, মগজের মধ্যে হাড় লেগে আসছে, হাড়ের কিছুর অংশ। তখন ডাক্তার বলল বলে আমাকে কিছুক্ষণ সময় দেন, আমরা আরো কিছু 2-1 ডাক্তার নিয়ে বসবো, বসার পরে এটা দেখি কি সিদ্ধান্ত আসে। তখন বড় ডাক্তারকে ডাকার পরে তৎক্ষণাৎ সেখানে মিটিং বসলো। মিটিং বসার পরে একজন ডাক্তারে মানে সেখানে 4জন ডাক্তার থাকবে, 4জন ডাক্তারে 80,000 টাকা নেবে, অপারেশন সাকসেস করে দেবে। তখন সেই ক্লিনিকের মালিকটা ছিল অনেক ভালো। তা সে বলছে বলে বাবা এখানে এত টাকা খরচ করার দরকার নাই, আমি সরকারি মেডিকেলে রংপুরে ট্রান্সফার করে দেই, আমি সবকিছু কাজ করে দেব, তোমাকে টেনশন করিয়েন না, আপনারা গরিব মানুষ, আপনাদের উপকার হবে। তখন আমরা একটু আশ্বাস পাইলাম। তখন সে মালিক, ওই ক্লিনিকের মালিক, সে লোক দিয়ে রংপুর মেডিকেলে আমাদেরকে পাঠার পরে আমরা ভর্তি করার পরে কিছু ওষুধের লিস্ট করে দেয়, আমরা বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসি। ওষুধ কিনে নেওয়ার পরে মানে সকাল 9টার অধিক প্রথম ফার্স্ট মানে শিশু অপারেশন করে, শিশু ডাক্তার আসার পরে প্রথম ফার্স্টে ওই অপারেশনটাই করছে। 5 মিনিটের মধ্যেই অপারেশন সাকসেস হওয়ার পরে আমরা একটু চিন্তামুক্ত হই। মোটামুটি ওই ক্লিনিকের মালিক অনেক ভালো, আমাদেরকে অনেকটা সহায়তা করেছে। হয়তো মিনিমাম খরচ সব মিলিয়ে 1.5 লাখ টাকার মতো যাইতো। সর্বোচ্চ আমার সেখানে খরচ হয়েছে 17 থেকে 18,000 টাকা, আর এই দিক দিয়ে গেছে 70 থেকে 75,000 টাকা। এর মধ্যে জিনিসটা আমরা সাকসেস পেয়েছি, কিন্তু আজও তার যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে তার খোঁজ পাই নাই। তা আমার ঘটনাটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিং এ রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, এবং দুটো ঘটনা বেশ বড়। প্রথম ঘটনাটা তোমাদের এত ভালো লাগবে যে আমি জানি তোমরা কমেন্টে ভরিয়ে দেবে যে দাদা আজকের প্রথম ঘটনাটা একদম দারুণ লেগেছে। তার কারণ আমি তো আমাদের পরিবারের সদস্যদের চিনি,
যে কোন ঘটনাটা তাদের বেশি ভালো লাগে। একদম দারুণ জমজমাট একদম এপিসোড হতে চলেছে। তাই আর একদম দেরি করছি না, তোমরা চুপটি করে বসে পড়েছো আমি জানি, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। অমিতদা, আমি আমার নামটা গোপন রাখতে চাই। আজ যে ঘটনাটা আপনাদের পাঠাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা 2023 সালের ডিসেম্বর মাসের। আমি তখন কলকাতার নিউ টাউনের একটি প্রাইভেট অফিসে নাইট শিফটে কাজ করতাম। আমাদের অফিসটা ছিল 8তলা বিল্ডিংয়ের 7ম তলায়। প্রথমে বলে রাখি, আমি ভূত, প্রেত, দৈত্য, দানব এইসবে বিশ্বাস করতাম না। কিন্তু ওই রাতের পর থেকে আমি একা অন্ধকার করিডোর দিয়ে হাঁটতে পারি না। আমাদের টিমে মোট 6 জন ছিলাম। আমি, সৌগত, অনির্বাণ, রিয়া, নীলাঞ্জনা আর টিম লিড অর্কদা। নীলাঞ্জনা নতুন যোগ দিয়েছিল। খুব কম সময়ে ওর কাজের অনেক প্রশংসা হতে শুরু করে। অর্কদাও প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ ওকেই দিতেন। এরপর থেকেই রিয়ার আচরণ একটু একটু করে বদলাতে শুরু করে। আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু পরে চুপচাপ হয়ে যায়। মাঝে মাঝে দেখতাম নীলাঞ্জনার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। আমরা ভেবেছিলাম সাধারণত অফিসের ঈর্ষা। ঘটনাটা যেদিন ঘটে সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। রাত তখন প্রায় 1টা পেরিয়েছে। পুরো তলায় শুধু আমাদের অংশে কয়েকটা লাইট জ্বলছিল। বৃষ্টির শব্দ আর এসির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। নীলাঞ্জনা তখন ওয়াশরুমে গিয়েছিল। 5-7 মিনিট পরে ফিরে এসে নিজের চেয়ারে বসে রইল, কিন্তু ওর মুখটা দেখে আমার অদ্ভুত লাগলো, খুব ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে? ও একটু থেমে বলল, হ্যাঁ, কিছু না। তারপর আর কথা বলল না। কিছুক্ষণ পরে আমি ফাইল দিতে স্টোররুমে গেলাম। স্টোররুমটা ছোট, জানালা নেই, ভেতরে সবসময় একটু স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে। আমি ফাইল খুঁজছি, এমন সময় পেছনে খুব হালকা কাপড় ঘষার শব্দ পেলাম। ভাবলাম সৌগত এসেছে। না তাকেই বললাম, এই ফাইলটা দেখতো। কোনো উত্তর নেই। আবার শব্দটা হলো। এবার ঘুরে দেখি দরজার পাশে নীলাঞ্জনা দাঁড়িয়ে। এত চুপচাপ দাঁড়িয়েছিল যে আমি সত্যিই চমকে উঠেছিলাম। বললাম, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব নিচু গলায় বলল, তুই কি কখনো অনুভব করেছিস ও পেছন থেকে তাকিয়ে আছে? কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি জোর করে হেসে বললাম, রাত জেগে কাজ করলে এমনই মনে হবে। ও কিছু না বলে বেরিয়ে গেল। আমি ফাইল নিয়ে মূল অফিসে ফিরে এসে দেখি সৌগত একা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই নীলাঞ্জনা কোথায় রে? সৌগত অবাক হয়ে বলল, ও তো তোর কাছে গিয়েছিল। তখনই আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি স্টোররুম থেকে বেরোনোর পর ওকে আর দেখিনি। আমরা দুজনে উঠে খুঁজতে লাগলাম। প্লান্ট্রি, মিটিং রুম, করিডোর কোথাও নেই। শেষ পর্যন্ত সিঁড়ির দরজাটা একটু খোলা দেখতে পেলাম। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছিল। দরজা ছেড়ে দেখি মাঝের ল্যান্ডিংয়ে নীলাঞ্জনা বসে আছে, মাথাটা নিচু। আমার কাছে যেতেই ও চমকে উঠল, চোখ দুটো লাল। সৌগত বলল, এখানে একা বসে আছিস কেন? নীলাঞ্জনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি একটু আগে ওপরে উঠেছিলাম, মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন আসছে। আমি থামলে শব্দ থেমে যাচ্ছিল। আমি বললাম, হতে পারে আমাদের কারোরই শব্দ। ও মাথা নাড়ল, না, তোরা কেউ ছিলি না। আমরা ওকে নিয়ে ওপরে ফিরছিলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ আমাদের ঠিক ওপরের ল্যান্ডিং থেকে ঠক করে একটা কিছু পড়ার শব্দ হলো। আমরা 3 জন একসঙ্গে নেমে গেলাম। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর আবার ঠক ঠক, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। এবার সত্যি আমার বুকটা কাঁপতে শুরু করলো। শব্দটা 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ করে নিচে নামছিল। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর হঠাৎ শব্দ থেমে গেল, ঠিক আমাদের মাথার উপরে।
আমি সাহস করে ওপরে তাকালাম। সিঁড়ির বাঁক ঘুরে যেন কারোর সাদা জামার অংশ এক ঝলক দেখা দিল, এত দ্রুত যে ঠিক বোঝা গেল না। সৌগত ফিসফিস করে বলল, কে আছে? কোনো উত্তর নেই। আমরা ধীরে ধীরে ওপরে উঠলাম। ল্যান্ডিংয়ে পৌঁছে দেখি কেউ নেই, কিন্তু মেঝেটা ভেজা, যেন ভেজা জুতো পরে কেউ একটু আগেই দাঁড়িয়েছিল। আমরা আর সময় নষ্ট না করে অফিসে ফিরে এলাম। তখন রাত প্রায় 2:30। অর্কদা বললেন, সবাই একসঙ্গে থাকো, কেউ একা কোথাও যেও না। আমরা কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু কারোর মন বসছিল না। ঠিক তখনই করিডোরের দিক থেকে খুব আস্তে টক 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 হাঁটার শব্দ এলো, যেন হিল জুতো পরে কেউ হাঁটছে। শব্দটা আমাদের অংশের সামনে এসে থেমে গেল। আমরা সবাই তাকিয়ে আছি। করিডোর ফাঁকা। কয়েক সেকেন্ড পরে আবার শব্দটা শোনা গেল, এবার একটু দূরে সরে যাচ্ছে। নীলাঞ্জনা হঠাৎ আমার হাত চেপে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। ও ফিসফিস করে বলল, ওই একই শব্দটা আমি ওয়াশরুমে শুনেছিলাম। ঠিক সেই মুহূর্তে করিডোরের শেষের লাইনটা একবার টিম টিম করে নিভে গেল, আবার জ্বলে উঠল। আর আলো জ্বলতেই আমরা সবাই একসঙ্গে দেখলাম শেষের বাঁকের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হলো। সাদা শার্ট, খোলা চুল, মাত্র 1 সেকেন্ড। তারপর আলো আবার টিমটিম করল, আর সেখানে কেউ ছিল না। আমরা কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারিনি। অনির্বাণ উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখে আসছি। অর্কদা সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিলেন, একা কোথাও যাবি না। তারপর আমরা 5 জন একসঙ্গে করিডোরের দিকে এগোলাম। বৃষ্টির শব্দটা তখন আরো জোরে শোনা যাচ্ছিল। করিডোরের শেষ মাথায় পৌঁছে দেখি সত্যিই কেউ নেই, কিন্তু অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল, ভেজা চুল আর পুরনো স্যাঁতস্যাঁতে কাপড়ের মতন। নীলাঞ্জনা হঠাৎ থেমে গেল। ও খুব আস্তে বলল, এই গন্ধটা আমি ওয়াশরুমে পেয়েছিলাম। করিডোরের বাঁক ঘুরতেই একটা ছোট স্টোর এরিয়া ছিল, যেখানে পুরনো ফাইল আর ভাঙা চেয়ার রাখা থাকতো। দরজাটা হাত খোলা, ভেতর থেকে যেন খুব হালকা নড়াচড়ার শব্দ এলো। আমরা একে অপরের দিকে তাকালাম। অর্কদা দরজাটা ধীরে ধীরে ঠেলে খুললেন। ভেতরে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম পুরনো ফাইলের স্তূপ, একটা উল্টে থাকা চেয়ার, আর মেঝেতে জল পড়ে আছে। হঠাৎ পেছন থেকে ধাম করে দরজা বন্ধ হয়ে গেল। নীলাঞ্জনা চিৎকার করে উঠল। আমার বুক প্রায় মুখে উঠে এসেছিল। অর্কদা দ্রুত দরজা খুলে বাইরে বেরোলেন। বাইরে কেউ নেই। আমরা বুঝলাম দরজাটা হয়তো হাওয়ায় বন্ধ হয়েছে, কিন্তু সেই মুহূর্তের ধাক্কাটা ভীষণ ছিল। অফিসে ফিরে এসে সবাই চুপচাপ বসে রইলাম। রিয়াকে তখন খুব অস্বাভাবিক লাগছিল। সে এক দৃষ্টিতে করিডোরের দিকে তাকিয়েছিল। অর্কদা বললেন, রিয়া, কি হয়েছে? রিয়া ধীরে ধীরে বলল, তোরা যদি না হাসিস তাহলে একটা কথা বলবো। কেউ কিছু বলল না। সে বলল, গত 3 দিন ধরে আমি যখন রাত 2টোর পরে ওয়াশরুমে যাই, মনে হয় শেষের কেবিনে কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচে ছায়া দেখা যায়, কিন্তু দরজা খুললে ভেতরে কেউ থাকে না। আমার গাটা না শিউরে উঠল, কারণ নীলাঞ্জনাও প্রায় একই কথাই বলেছিল। আমরা বিষয়টা নিয়ে আর কথা বাড়ালাম না। রাত 3টার দিকে অর্কদা নিচে সিকিউরিটির সঙ্গে কথা বলতে গেলেন। আমরা 4 জন অফিসে রইলাম। কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল। তারপর খুব আস্তে ঠক ঠক শব্দ হলো। মনে হলো কেউ কাচের পার্টিশনে নখ দিয়ে টোকা মারছে। আমরা সবাই একসঙ্গে ঘুরে তাকালাম। শব্দটা আবার হলো, এবার একটু ডান দিক থেকে। সৌগত উঠে দাঁড়ালো। কে? কোনো উত্তর নেই। সে 2-1 পা এগোতেই হঠাৎ করিডোরের বাঁক থেকে যেন কারোর দ্রুত সরে যাওয়ার শব্দ পেলাম। আমরা সবাই চমকে উঠলাম। সৌগত দৌড়ে বাঁক ঘুরে গেল। আমি আর অনির্বাণও পেছনে গেলাম। বাঁক ঘুরতেই দেখি করিডোর ফাঁকা, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে নীলাঞ্জনার চিৎকার শুনলাম। আমরা দৌড়ে ফিরে এলাম। নীলাঞ্জনা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাঁপছে। আমি বললাম, কি হয়েছে? সে কাঁপা গলায় বলল, আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়েছিল। অনির্বাণ বলল, কে? নীলাঞ্জনা মাথা নাড়ল। দেখতে পাইনি, কিন্তু নিঃশ্বাসের শব্দ শুনেছি। ঘরটা হঠাৎ খুব ঠান্ডা লাগছিল।
আমরা এবার সত্যিই সিদ্ধান্ত নিলাম কেউ আর একা থাকবে না। 4 জন পাশাপাশি বসে রইলাম। বাইরে বৃষ্টি, ভেতরে নিস্তব্ধতা। মিনিট 10 কেটে গেল। তারপর দূরে সিঁড়ি থেকে আবার সেই হাঁটার শব্দ, টক 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 করে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার শব্দটা স্পষ্ট, যেন কেউ করিডোর ধরে আমাদের দিকেই হাঁটছে। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। শব্দটা কাছে এলো, আরো কাছে। তারপর আমাদের অংশের ঠিক বাইরে এসে থেমে গেল। কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা। আমি সাহস করে মাথা বাড়িয়ে করিডোরের দিকে তাকালাম। কাউকে দেখা গেল না। ঠিক তখনই আমার ডান কানের একেবারে কাছে খুব নিচু গলায় একটা শব্দ ভেসে এলো, পেছনে। আমি ঝটকা মেরে ঘুরে দাঁড়ালাম, আর দেখি রিয়া আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, এত কাছে যে আমি চিৎকার করে উঠছিলাম। রিয়া নিজেও চমকে গেল। সে বলল, আমি তোকে ডাকছিলাম, কিন্তু আমি শপথ করে বলতে পারি যে গলাটা আমি শুনেছিলাম সেটা রিয়ার গলা ছিল না। আর সেই মুহূর্তে আমি প্রথমবার লক্ষ্য করলাম রিয়ার চোখ দুটো অদ্ভুতভাবে ভিজে আছে, যেন সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। রিয়াকে তখন সত্যি খুব ভয় লাগছিল। ওর মুখ ফ্যাকাশে, চোখ লাল, ঠোঁটটা শুকিয়ে গেছিল। অর্কদা তখনও নিচে। আমি বললাম, তুই কাঁদছিস কেন? রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আর এখানে থাকতে চাই না। অনির্বাণ বিরক্ত হয়ে বলল, এখন এসব বলে ভয় বাড়াস না তো। রিয়া মাথা নাড়ল, বলল, তোরা বুঝছিস না, আমি যেটা দেখেছি সেটা মানুষ না। আমরা কেউ আর হাসলাম না, কারণ ওর গলায় মজা করার কোনো সুর ছিল না। বাইরে বৃষ্টি একটু কমেছে। সময় তখন প্রায় 3:20। অর্কদা ফিরে এসে আমাদের মুখ দেখে থেমে গেলেন। সব শুনে বললেন, আর আধ ঘন্টা কাজ করে সবাই একসঙ্গে বেরোবো। আমরা চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু অফিসের পরিবেশটা যেন বদলে গিয়েছিল। একই জায়গা, একই আলো, তবু মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। কিছুক্ষণ পরে নীলাঞ্জনা বলল ও ওয়াশরুমে যাবে। সঙ্গে সঙ্গে রিয়া বলল, একা যাস না। শেষ পর্যন্ত আমি আর নীলাঞ্জনা একসঙ্গে গেলাম। করিডোরটা তখন অস্বাভাবিক নীরব। ওয়াশরুমের সামনে পৌঁছে নীলাঞ্জনা ভেতরে ঢুকল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ভেতরে কল খোলার শব্দ পেলাম। তারপর কয়েক সেকেন্ড চুপচাপ। হঠাৎ নীলাঞ্জনা ভেতর থেকে খুব আস্তে বলল, শুনছিস? আমি বললাম, হ্যাঁ। ও বলল, বাইরে কেউ হাঁটছে, বুঝতে পারছিস তুই? আমি কান পেতে শুনলাম। প্রথমে কিচ্ছু না, তারপর সত্যি খুব ধীরে টকটক শব্দটা করিডোরের শেষ দিক থেকে এগিয়ে আমাদের দিকে আসছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শব্দটা কাছে এলো, আরো কাছে এলো। তারপর একেবারে ওয়াশরুমের দরজার সামনে এসে থেমে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। করিডোরের কেউ নেই। ঠিক তখনই ভেতর থেকে নীলাঞ্জনা দরজা খুলে বেরিয়ে এলো। ওর মুখ সাদা হয়ে গেছে। তুইও শুনেছিস? আমি মাথা নাড়লাম। আমরা দ্রুত অফিসে ফিরে এলাম। অর্কদা বললেন, ঠিক আছে, সবাই এখনই বেরোচ্ছি। আমরা জিনিসপত্র গুছিয়ে একসঙ্গে করিডোর ধরে হাঁটতে শুরু করলাম। লিফটের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ পেছন থেকে খুব স্পষ্ট একটা মেয়ের কাশি শোনা গেল। আমরা 5 জন একসঙ্গে ঘুরে তাকালাম। করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু শব্দটা এত কাছ থেকে এসেছিল যে মনে হচ্ছিল আমাদের ঠিক পেছনেই কেউ দাঁড়িয়েছিল। নীলাঞ্জনা আমার হাত চেপে ধরল। লিফট এসে গেল। আমরা ভেতরে ঢুকে দরজা বন্ধ হওয়ার অপেক্ষা করছি। ঠিক তখনই করিডোরের শেষের লাইটটা একবার টিম টিম করে নিভে গেল, আবার জ্বলল। আর আলো জ্বলতেই আমরা সবাই একসঙ্গে দেখলাম সেখানে একজন দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো চুল, মাথাটা একটু নিচু। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। কেউ কোনো কথা বলতে পারেনি। দরজা ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। শেষ মুহূর্তে আমি দেখলাম অবয়বটা মাথা তুলে আমাদের দিকেই তাকালো। তারপর লিফটের দরজা বন্ধ হয়ে গেল। নিচে নেমে আমরা সোজা বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। সিকিউরিটি গার্ড আমাদের দেখে বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? অর্কদা শুধু বললেন, আজ আর থাকছি না। আমরা সবাই আলাদা আলাদা বাড়ি চলে গেলাম। পরদিন অফিসে গিয়ে প্রথমেই শুনলাম রাতের ক্লিনিং স্টাফের একজন চাকরি ছেড়ে দিয়েছে। কারণ জিজ্ঞেস করলে সে নাকি শুধু একটাই কথা বলেছে, 7 তলায় রাতে আর কাজ করব না। তখন আমরা ভেবেছিলাম হয়তো কাকতালীয়, কিন্তু আসল ধাক্কা পেলাম 2 দিন পরে।
যখন বিল্ডিং এর পুরনো এক সিকিউরিটি গার্ড আমাদের একটা কথা বলল, যেটা শোনার পর আমাদের কারোর আর ওই তলায় রাতের শিফট করতে যাওয়ার সাহস হয়নি। বৃদ্ধ সিকিউরিটি গার্ডটা আমাদের আলাদা করে ডেকে নিয়ে গেল। লোকটা অনেকদিন ধরে ওই বিল্ডিং এ কাজ করছিল। সে ধীরে ধীরে বলল, তোরা যেদিন রাতে সাদা জামা পরা মেয়েটাকে দেখেছিস সেটা প্রথম না। আমরা চুপ করে রইলাম। সে বলল, প্রায় 1 বছর আগে এই বিল্ডিং এর 7ম তলায় একটা মেয়ে কাজ করত। নাইট শিফট শেষে একদিন খুব ভোরে বাড়ি ফেরার জন্য সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। তখন বৃষ্টি হচ্ছিল, মাথায় মারাত্মক চোট লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। নীলাঞ্জনা আস্তে করে বলল, ও কি সাদা শার্ট পরেছিল? গার্ডটা কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। গার্ড আবার বলল, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু ওই ঘটনার পর থেকে মাঝে মাঝে নাইট শিফটের লোকজন কিছু অদ্ভুত জিনিস দেখে বলে, বিশেষ করে বৃষ্টির রাতে। আমরা কেউ আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। সে রাতের পর কয়েকদিন সব স্বাভাবিক ছিল। আমরা ধীরে ধীরে ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রিয়ার আচরণ আরো অদ্ভুত হয়ে উঠল। ও খুব কম কথা বলতো, একা একা বসে থাকতো। একদিন দুপুরে আমি ওকে ক্যান্টিনে একা বসে থাকতে দেখলাম। পাশে গিয়ে বসতেও বলল, তুই কি মনে করিস আমরা সেদিন সবাই একই জিনিস ভুল দেখেছিলাম? আমি বললাম, হতে পারে, রাত, ক্লান্তি, বৃষ্টি সব মিলিয়ে হয়তো দেখেছি। রিয়া আমার দিকে তাকালো। তাহলে ওয়াশরুমের সামনে হাঁটার শব্দটা, সিঁড়িতে শব্দটা, আর করিডোরের কাশিটা? আমার কাছে কোনো উত্তর ছিল না। কয়েকদিন পরে আবার আমাদের নাইট শিফট পড়ল। সেদিনও বাইরে বৃষ্টি। আমরা সবাই অস্বস্তিতে ছিলাম, কিন্তু কাজ তো করতেই হবে। রাত 1টা পর্যন্ত সব ঠিক ছিল। তারপর নীলাঞ্জনা বলল, সে নিচে গিয়ে চা খেয়ে আসবে। অর্কদা বললেন, একা যাস না। কিন্তু নীলাঞ্জনা এসে বলল, আমি ঠিক আছি। ও বেরিয়ে গেল। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কেটে গেল। ও ফিরছে না। আমরা ভাবলাম নিচে কারোর সঙ্গে কথা বলছে। তারপর অর্কদা বললেন, চল দেখে আসি। আমরা 4 জন সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। 7ম আর 6ষ্ঠ তলায় মাঝের ল্যান্ডিংয়ে পৌঁছে হঠাৎ দেখি নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অর্কদা বললেন, এখানে দাঁড়িয়েছিস কেন? কোনো উত্তর নেই। আমরা আরো কাছে গেলাম। তখনও ধীরে ধীরে মাথাটা তুলল। চোখ দুটো অদ্ভুত ফাঁকা লাগছিল। আমি বললাম, এই নীলাঞ্জনা, কি হয়েছে? নীলাঞ্জনা খুব আস্তে বলল, তোরা একটু আগে আমার পাশ দিয়ে নেমে গেলি না? আমরা একে অপরের দিকে তাকালাম। অর্কদা বললেন, না তো, আমরা তো এখনই নামছি। নীলাঞ্জনার মুখের রং বদলে গেল। ও বলল, আমি নিচে যাচ্ছিলাম, তখন দেখলাম তোরা 4 জন আমার পাশ দিয়ে দ্রুত নেমে গেলি। আমি ডাকলাম, কিন্তু তোরা কেউ ফিরলি না। এই শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ আমরা তখনও ওপরেই ছিলাম। সৌগত বলল, হয়তো অন্য কেউ ছিল। নীলাঞ্জনা মাথা নাড়ল, বলল, না না, হতেই পারে না, আমি তো ওদেরই মুখ দেখেছি। ঠিক সেই মুহূর্তে আমাদের ঠিক ওপরের ল্যান্ডিং থেকে খুব স্পষ্ট পায়ের শব্দ এলো। 1 বার, 2 বার, 3 বার, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। আমরা সবাই একসঙ্গে ওপরে তাকালাম। আলো জ্বলছিল, কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না। শব্দটা ক্রমশ আরো কাছে এলো, তারপর হঠাৎ থেমে গেল। সম্পূর্ণ নিস্তব্ধতা। আমার বুকের ধড়ফড় এত জোরে হচ্ছিল যে নিজেই শুনতে পাচ্ছিলাম। কয়েক সেকেন্ড পরে খুব আস্তে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো, এত কাছে যেন ঠিক আমাদের পাশেই কেউ দাঁড়িয়ে আছে। আমরা 5 জন তখন সিঁড়ির মাঝের ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে, কারোর মুখে কোনো কথা নেই। সেই দীর্ঘশ্বাসের শব্দটা আবার শোনা গেল, তারপর আবার নিস্তব্ধতা। অর্কদা সাহস করে ওপরের দিকে 2-1 ধাপ উঠলেন। আমরা পেছন পেছন গেলাম। পুরো সিঁড়ি খালি, কোথাও কেউ নেই, শুধু বৃষ্টির জল জানলার কাজ বেয়ে নামছে। অর্কদা বললেন, সবাই নিচে চলো। আমরা আর 1 মুহূর্ত সেখানে দাঁড়াইনি। নিচে নেমে চা খেয়ে কিছুটা স্বাভাবিক হলাম। তারপর আবার অফিসে ফিরে এলাম। কিন্তু সেই রাতের পর নীলাঞ্জনা আর আগের মতো ছিল না।
ও চুপচাপ থাকতো এবং কিছুদিনের মধ্যে ও চাকরিটাই ছেড়ে দিল। কারণ হিসেবে লিখেছিল স্বাস্থ্যগত সমস্যা। রিয়াও কিছুদিন পর অন্য কোম্পানিতে চলে যায়। আমরাও ধীরে ধীরে ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু আমার জীবনের শেষ ধাক্কাটা আসে প্রায় 3 মাস পর। সেদিন আমার ডে শিফট ছিল। দুপুরে কাজ করতে করতে হঠাৎ খুব বৃষ্টি নামলো। জানলার বাইরে তাকিয়ে আমার সেই রাতটার কথা মনে পড়ে গেল। অকারণে একটা অস্বস্তি হচ্ছিল। ফাইল জমা দিতে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো সেই 7ম আর 6ষ্ঠ তলার মাঝের সেই একটা ল্যান্ডিংয়ে পৌঁছে আমি হঠাৎ থেমে গেলাম। কেন থেমেছিলাম জানি না, হয়তো অভ্যাসবশত চারিদিকে তাকিয়েছিলাম। তখনই দেখলাম ল্যান্ডিংয়ের কোণে জানলার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, ভেজা চুল, মাথা নিচু। প্রথমে মনে হলো কোনো কর্মী দাঁড়িয়ে আছে। আমি বললাম, হ্যালো, এক্সকিউজ মি। কোনো উত্তর নেই। আমি আরো 2-1 পা এগোলাম। ঠিক তখনই সে ধীরে মাথাটা তুলল, আর আমি মুখটা পরিষ্কার দেখতে পেলাম। তার মুখটা এতটা ভয়ঙ্কর ছিল যে আমার শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লাম। তারপরে আমি আর কিচ্ছু বলতে পারবো না। যখন চোখ খুলল তখন আমি আমার বাড়িতে। শুনেছি আমি নাকি 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম এবং আমার জ্ঞান ফিরছে এই 2 দিন পরে। এরপরে আমি চাকরিটা ছেড়ে দিই। এই ছিল আমার ঘটনাটা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ঘটনা নিউ টাউনের একটা অফিসে, বলতে পারো প্রাইভেট কোম্পানিতে। এখনো কোম্পানিটা আছে, সেই কারণে আমি নামটা বলছি না বা কোথায় সেটা বলছি না। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে পড়ে শুনিও। ভালো থেকো অমিত, সুস্থ থেকো, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনো যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়েছো। যারা ভাবছো এমন ঘটনা শেয়ার করব কিন্তু এখনো শেয়ার করে উঠতে পারলে না, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দিও। আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি প্রসেনজিৎ ইছাপুর থেকে বলছি। আবারও তোমাকে একটা ঘটনা বলতে চলে আসলাম অনেকদিন পর। আগের ঘটনাটা শোনানোর জন্য থ্যাংক ইউ। দাদা, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা ভূতে বিশ্বাস করে না এবং অনেকে তর্ক করে। তো তোমাকে এরকমই কিছু একটা ঘটনা শোনাতে যাচ্ছি। যারা বিশ্বাস করতো না আর তর্ক অনেক করত, তাদের সাথেই ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। সালটা 2022। আমি আর আমার 3টে বন্ধু মিচেল, সন্তু, বাবাই আমরা একসাথে কাজ করতাম অনেক আগে থেকেই। ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই এরকম বিভিন্ন নানা জায়গায় ভালো স্যালারি পেলেই চলে যেতাম। আর আমাদের মধ্যে আমি খুব ভীতু টাইপের আর বাকিরা খুব সাহসী। তাই আমার ওদের সাথে থাকতে চলতে অত ভয় লাগতো না। রাত বেড়াতে এখানে ওখানে চলে যেতাম। এরকমই আমরা ব্যাঙ্গালোরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো স্যালারিতে ঠিক পোষাচ্ছে না, কাজ বেশি স্যালারি কম। তাই ঠিক করলাম ভালো স্যালারিতে অন্য কোথাও কাজ করব। এভাবে কাজের খোঁজ লাগাতেই মুম্বাই একটা রিসর্টে কাজের খোঁজ পেলাম। ও হ্যাঁ, আমরা যা কাজ করতাম সেটা হলো আমি হুক্কা মেকার, আমার 3 বন্ধু আমার সাথে হেল্পার, সার্ভিসম্যান। এরকম আমরা একসাথেই একই জায়গায় কাজ ঠিক করতাম। তারপর আমরা চলে গেলাম মুম্বাই। ওখানে গিয়ে দেখি আমরাই 4 জন স্টাফ, বাকি স্টাফ বার ও রেস্টুরেন্টের। বাট আমরা 4 জনই ছিলাম আমাদের হুক্কার কাউন্টারে। দেখে একটু অবাক হলেও মনে হলো ঠিক আছে, আমরাই রাজা তাহলে এখানে, আমাদের উপরে কেউ নেই। ফার্স্ট ডে আমরা সব গুটিয়ে রেডি করলাম। রিসর্টের মালিক এসে আমাদের সবার সাথে কথা বলল খুবই ফ্র্যাঙ্কলি ভাবে। বাট সবশেষে একটা কথা বলে গেল, তোমরা নতুন, ভালোভাবে কাজ করো, যা দরকার বলবে পেয়ে যাবে, কিন্তু এমন কোনো কাজ করবে না যেটাতে সমস্যা হয়। এটা বলে চলে গেল। যাই হোক, আমরা কাজ করছি আমাদের মতন করে। মোটামুটি
10 দিন কেটে গেল। আমাদের অভ্যেস হয়ে গেছে, কাজও ইজি হয়ে গেছে। আমাদের ভয় বলে আর কিছুই নেই। আমাদের কাউন্টারটার পেছনে একটা ওয়াশরুম ছিল। সেই ওয়াশরুমের ওখানে দাঁড়িয়ে আমরা সিগারেট টানতাম, কখনো ড্রিঙ্ক পার্টি সবই করতাম। মানে ওই জায়গাটাতে আমরা এনজয় করতাম। হঠাৎ করে একদিন কাজ করছি, রাত তখন মোটামুটি 11:30। মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। এবার আমরা গুছবো, খাবার খাবো আর রুমে যাব। ঠিক তখনই দেখলাম পেছনের ওয়াশরুমের দিক থেকে একজন ছুটে দৌড়ে আমাদের দিকে আসলো। ওকে দেখে আমি ভয়ে লাফিয়ে উঠছি। ছেলেটা এসেই কোনোভাবে শুয়ে পড়ল। আমরা সবাই ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ওর গায়ে মুখে জল দিলাম। ছেলেটা উঠেই বলছে এখানে কে যেন ওকে চেপে ধরে রেখেছিল। ওই পেছনের দিকে তাকিয়ে আমরা দেখলাম অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ছেলেটা ওখানকারই স্টাফ রুমের সার্ভিস বয়। পেছনে এসে নেশা করছিল। ওর কথা শুনে আমার তো ভয় লাগলো, বাট আমার বন্ধুদের যেন মনে একটা কিউরিসিটি জাগলো যে কি আছে সেটা দেখবে, জানবে। কারণ ওরা একদমই বিশ্বাস করে না এইসব। রোজ রাতে ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে, ওখানেই সিগারেট ধরিয়ে খায়। আমি ওদের সাথে থাকি। পেছনটা আমাদের আড্ডার জায়গা হয়ে দাঁড়ালো। এভাবে আসলো 18ই ডিসেম্বর 2022-এর সেই রাত। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনাল ম্যাচ। রিসর্টে পুরো ভিড়, জমজমাট পার্টি, কাজের চাপ, সাথে খেলা দেখা। রাত হচ্ছে, খেলা শেষ, পার্টি শেষ, আর্জেন্টিনা জিতলো। আনন্দে আমরাও নিজেরা একটু পার্টি করব বলে রেডি ছিলাম। সব গুছিয়ে রাত প্রায় 2টো বাজে তখন। রিসর্ট পুরোপুরি খালি। হাউসকিপিং শুধু পরিষ্কার করছে 2টো ছেলে। আমি বললাম চল রুমে গিয়ে করি, বাট আমার বন্ধুরা বললো যে না, আজ এখানেই বসবো, দেখবো কি আছে এর পেছনে। দাদা, এই শুনে আমি প্রথমেই ভয়ে কাত হয়ে আছি। একা রুমে যাওয়ার সাহসও আমার নেই, তাই চুপচাপ বসলাম ওখানেই। আমরা আমাদের পার্টি করছি। ঠিক সেই সময় পেছনের ওয়াশরুমের একটু আগে একটা গাছের নিচে বেদি আছে, ওর উপরেই আমরা বসেছি। আমরা খাচ্ছি আর আজকের খেলা নিয়ে তর্ক, জানোই তো, আর্জেন্টিনা বাজিলে এক হতেই থাকে। হঠাৎ করে একটা চিৎকার। আমরা সবাই উঠে দাঁড়ালাম। দেখলাম একজন দৌড়ে পালিয়ে গেল আর একজন নিচে পড়ে শুয়ে আছে। আমরা দৌড়ে গিয়ে দেখলাম সেই হাউসকিপিং এর ছেলে একজন পালিয়ে গেছে। আমরা ভাবলাম কি হলো রে, ও আবার ওকে মেরে দিল নাকি। ছেলেটাকে তুলে এনে আমি জল দিচ্ছি আর মাইকেল মুখ নাড়াচ্ছে। ছেলেটা উঠেই বলছে ভাইয়া উধার কুছ হ্যায়। ব্যাস এটুকু বলেই অজ্ঞান। বাবাই আর শান্টুকে বললাম তোরা থাক, আমি আর মাইকেল ওকে নিয়ে রুমে আসি। ওদের বলে আমরা ওকে তুলে নিয়ে গেলাম ওর রুমের দিকে। যে ছেলেটা ওকে ছেড়ে পালালো সে ওই রুমেই থাকে। গিয়ে দেখি ওই ছেলে শুয়ে কাঁপছে, কোনো কথা নেই। আমরা এদিকে এই ছেলেটাকে রুমে দিলাম, কোনো জ্ঞান নেই ওর। পাশের ছেলেটাকে জিজ্ঞাসা করতেই বলল ভাইয়া ওখানে একটা মেয়ে ওদের চেপে ধরেছিল, মেয়েটার কোনো মাথা নেই, শুধু বডি। আমি কোনো রকমে ছাড়িয়ে এসেছি, না হলে মেরেই দিত। এই শুনে আমরা বললাম চল মাইকেল। এবার মাইকেলের মুখেও একটা ভয়ের ছাপ দেখলাম। আমরা আমাদের পার্টি করছি, ওখানে এসে পৌঁছালাম, কিন্তু বাবাই আর শান্টুকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ দেখেও সাড়া পাইনি। কি করব, ফোন করলাম। শান্টু বলছে রুমে আয়। আমরা দেরি না করে রুমে গেলাম। গিয়ে দেখছি বাবাইয়ের হাত পা কাটা বিভৎসভাবে। জিজ্ঞেস করার আগে শান্টু বলছে এখানে থাকা যাবে না ভাই, নাহলে মরতে হবে। এই শুনে আমি তো শেষ। বললাম ওর কি করে হলো এরকম? বলল তোরা যাওয়ার পরে আমাদের লক্ষ্য করে জোরে একটা চেয়ার ভাঙা উড়ে আসলো। কিছু না বুঝতেই দেখি জোরে চিৎকার, ভয়ঙ্কর একটা চিৎকার, যেন বলছে চলে যা, নাহলে মেরে দেব। আমরা দৌড়তেই বাবাই পড়ে গিয়ে এই অবস্থা। কিভাবে সে পালিয়ে এসেছে আমরাই জানি বলে কেঁদে দিয়েছি দুজনেই। আমরা সারা রাত ঘুমাইনি। পরের দিন শুনলাম ওই ছেলেটা হাউসকিপিং এ মারা গেছে, যাকে আমরা রুম দিতে এসেছিলাম। সব ঘটনা শুনে জানতে পারলাম অনেক আগে ওখানে একটা কুয়ো ছিল, আর কিছু ছেলে মিলে একটা গ্রামের মেয়েকে তুলে এনে শারীরিক নির্যাতন করে গলা কেটে ওই কুয়োতে ফেলে দেয়। পরে ওই জমি আমাদের মালিক নিয়ে রিসর্ট বানায়। তারপর থেকেই ওখানে যাওয়া বারণ সবার। আর ওখানে যারা যায় তাদের সাথে নাকি এরকমই হয়। কেউ কেউ মারাও গেছে, আবার কেউ বেঁচে আসলেও এখানে থাকে না। আমরা আর দেরি করিনি, সবাই মিলে ওখানকার কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। দাদা এখন আমরা কলকাতায় থাকি, আর কোথাও যাই না।
এই ছিল ঘটনা দাদা। আজ ওরা বুঝতে পেরেছে যে ভূত কি জিনিস। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো। ভৌতিক কথা চ্যানেলের উন্নতি হোক এই কামনা করি দাদা, একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। কেমন লেগেছে ঘটনা দুটো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনো যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্দা গ্রামে। ঘটনাটি এই গ্রামেরই একজন ব্যক্তির সাথে ঘটেছিল। আর ঘটনাটির সময়কাল 1975 কি 76 সালের দিকে। তখন কিন্তু আজকের যে গোড়ারকান্দা গ্রাম, চারদিকে এত আলো দেখা যায়, তখন তো এরকমটা ছিল না। সন্ধ্যা নামলেই এক আদিম নীরবতা বিরাজ করত চারপাশে। সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে ঘুমের প্রস্তুতি নিত, আবার কাক ডাকা ভোরে সবাই উঠে কাজে লেগে পড়ত। এই গ্রামের এক হত দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় আসর আলী। বাবার চরম দারিদ্র্য তাকে সেই শৈশবকালেই টেনে নিয়ে যায় কৃষি জমিতে। 8 কি 10 বছর বয়সে তার কৃষি কাজে হাতেখড়ি হয়। মাঠে বাবার জন্য ভাত নিয়ে যেত এই আসর আলী। বয়স বাড়ার সাথে সাথে আসর আলীকেও ধরতে হয় হালের লাঙল। উনি 14 কি 15 বছর বয়সে পুরো দস্তুর একজন কৃষক হিসেবে আত্মপ্রকাশ করেন। শুধু উনি নন, এই বয়সে আগেকার দিনে গ্রামের অনেক বাচ্চারাই কিন্তু পুরো দস্তুর কৃষিকাজ সম্পূর্ণরূপে আয়ত্ত করে ফেলতেন। আসর আলী বড় হচ্ছিল, বাবার সাথে মাঠে কাজ করত। যখন বিয়ের বয়স হলো, আসর আলীকে বিয়ে দেওয়া হলো পাশেরই একটা গ্রামে। তো সেই গ্রামের নাম হচ্ছে কাশারুপাড়া। বিবাহিত জীবন ভালোই চলছিল তার। সময়টা অগ্রহায়ণ মাস, চারদিকে তখন আমন ধান কাটার হিড়িক পড়েছে। এমনই এক অগ্রহায়ণ মাসের রাতে তিনি শ্বশুর বাড়িতে যাবার জন্য বের হয়েছেন। তখন তিনি নিজ বাড়ি থেকে বের হয়েছেন মোটামুটি আনুমানিক বলা চলে রাত 9টা কি 10টা এরকম হতে পারে। ওই সময় ওনার স্ত্রী আবার তার বাবার বাড়িতে, মানে এই আসর আলীর শ্বশুর বাড়িতে ছিলেন আর কি। উনি চিন্তা করেছেন যে পরদিন তো কাজ আছে, ওনার স্ত্রীকে উনি নিয়ে আসবেন পরদিন সকালবেলা। কারণ ধান কাটা হয়েছে, সেগুলো মাড়াই করতে হবে, সেই ধান থেকে কুড়া বা চটা এগুলো আলাদা করতে হবে, ধান পরিষ্কার করতে হবে। এই জন্য তার স্ত্রীর সহযোগিতা তার খুবই প্রয়োজন ছিল। তো উনি রওনা হয়েছেন। গোড়ারকান্দা গ্রামের পুটিমারা পাড়া নামে একটা জায়গা রয়েছে, এই পাড়ার রাস্তা ধরে তিনি পথ চলতে থাকেন। সাথে একটা হারিকেন ছিল। ওই সময় তো ওনার টর্চ লাইট ছিল না, হারিকেন ছিল। হারিকেন যতটুকু আলো দিচ্ছিল হালকা আলো, আর আকাশে খুব যে চাঁদের আলো ছিল বিষয়টা এরকম না, মানে অল্প বিস্তর আলো আর কি। পুটিমারা পাড়া পার হয়ে উনি যখন কাশারু পাড়ার পথ ধরেছেন, এই পথে ছিল 3 রাস্তার একটা মোড়। এই মোড় থেকে কিছু দূরে যাবার পর একটা পুল, মানে ছোট ব্রিজ পড়ে। এই পুলটা পার হবার পর উনি আন্দাজ করতে পারেন ওনার পেছন পেছন কেউ একজন আসছে। তিনি ভাবলেন কোনো মানুষ হয়তোবা আসছে। উনি পেছন দিকে তাকান। যতদূর চোখ যায় উনি পেছন দিকে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পারলেন না। আসর আলী আবার পথ চলতে থাকেন। তখন কিন্তু আবার ঠিক একই রকম একটা হাঁটার শব্দ উনি শুনতে পান। তখন কিন্তু উনি যা বুঝার বুঝে গেছেন। উনি কিন্তু অনেক সাহসী একজন মানুষ ছিলেন, তবে ওনার উচ্চতা খুব বেশি ছিল না। আমরা শুনি না যে অনেক সুঠামদেহী, অনেক উচ্চতা, আবার সাহসও ছিল অনেক। ওনার বিষয়টা এরকম ছিল না। ওনার উচ্চতা ছিল 4 ফুট 8 কি 10 ইঞ্চির মতো, কিন্তু সাহসে ছিল মারাত্মক। উনি ওই জিনিসের উপস্থিতি টের পেয়েও কিন্তু ঠিক ছিলেন। আসর আলী উনি ওই অশরীর উদ্দেশ্যে বলতে থাকেন, এই কেরে বেটা তুই আমার পিছনে কেন লেগেছিস? সাহস থাকলে সামনে আয়, পেছনে পেছনে কেন আসছিস? তখন নাকি ওই অববটা বলে ওঠে, সামনে যাব না রে, তুই পিছনে ঘুরে দেখ আমি কে। তখন নাকি আসর আলী বলেন, হ্যাঁ আমি পেছনে তাকাই আর তুই আমার ঘাটটা ভেঙে দে না, আমি আর বুঝি না কিছু, আয় সামনে আয়।
তখন আবার পেছন থেকে বলে, না সামনে আসবো না। তখন আসর আলী বলতে থাকে, তুই একটা ভীতু ডিম রে, আমাকে ভয় দেখাতে এসে নিজেই ভয় পাচ্ছিস। সাহস থাকলে আবার শ্বশুর বাড়িতে আয়, তখন আবার তোর সাথে আমার দেখা হবে। তখন ওই অবয়বটা আর কোনো উত্তর দেয় না। এরকম কথা বলতে বলতে তো শ্বশুর বাড়িতে উনি চলে আসছেন। তারপর শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলেন, কিন্তু পথে যে এই ধরনের ঘটনা হয়েছে এটা উনি বলেন না। উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, সকালবেলা উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরত আসবেন, এমনই পরিকল্পনা। তো গভীর রাতে একটা ডাক শুনে ওনার ঘুম ভেঙে যায়। আসর আলী ভাই, ও আসর আলী ভাই, একটু বাইরে আসেন না, আপনার সাথে কথা আছে। তো বেশ কয়েকবার এরকম ডাক উনি শুনলেন। শোনার পর চিন্তা করলেন যে কে এলো, শ্বশুরবাড়ির কোনো লোকজন কিনা, মানে আত্মীয় স্বজন কিনা, আশেপাশে তো যে ঘর বাড়িগুলো রয়েছে, তবে ওই সময় তো ঘর বাড়িগুলো একটু দূরে দূরে ছিল। চিন্তা করলেন যে এখন যদি না উঠি, না কথা বলি, এর আবার কি মনে করে। উনি বের হয়েছেন, তবে বের হবার সময় হাতে একটা কুপি বাতি নিয়ে বের হয়েছেন। উনি যেই ঘরটাতে ছিলেন, এই ঘরটার চালটা ছিল কিন্তু সোনের, বেড়া ছিল পাটখড়ির, আবার ঘরে যে দরজাটা, এই দরজাটাও কিন্তু পাটখড়ি দিয়ে তৈরি করা, বাঁশের ফ্রেমের ভিতরে পাটখড়ি দিয়ে এই দরজাগুলো তৈরি করা হয়। তো উনি বাইরে বের হয়ে এসেছেন, বের হয়ে উনি কাউকেই দেখতে পান না। তবে কুপির আলো যতটুকু যায়, একদম আলোর শেষ প্রান্তে উনি দেখতে পান বড় আকারের গুইসাপের মতো কিছু একটা নড়াচড়া করছে, আর ওই জিনিসটা দূর থেকেই ফসফস শব্দ করছে। উনি চিন্তা করলেন যে এত বড় গুইসাপ কোত্থেকে এলো, আসতেই পারে, অনেক বড় গুইসাপও তো আশেপাশে দেখা যায়। উনি একটু এগিয়ে গিয়ে ওই গুইসাপটাকে তাড়ানোর জন্য উনি শব্দ করছেন, আমরা এরকম হুস হুস শব্দ করি না, ওরকম শব্দ করছেন। উনি দেখতে পান এই গুইসাপটা না গিয়ে ওনার দিকে এগিয়ে এসে শরীরটাকে অদ্ভুতভাবে মোচড়াচ্ছে। মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই মুচড়ে মুচড়ে সে একটা অবয়বের আকার ধারণ করলো, একটা বেটে আকৃতির মানুষের অবয়ব, তবে তার চেহারাটা ওভাবে বোঝা যাচ্ছে না। সে বলছে, আসর আলী, আমি কিন্তু তোর শ্বশুর বাড়িতে ইচ্ছা করে আসিনি, তুই কিন্তু দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসছিস, আমি আসছি। এখন এখন কি করবি? এখন তো আমি তোকে আক্রমণ করব। এই বলেই নাকি আসরের উপর আক্রমণ করে। আসরের হাতে থাকা কুপি বাতিটা মাটিতে পড়ে, কেরোসিন তেল মাটিতে ছড়িয়ে পড়ে, কুপি বাতিটাও বন্ধ হয়ে যায়, মানে নিভে যায়। আসর আলীর সাথে ধস্তাধস্তি চলতে থাকে এই অবয়বের। অল্প সময়ের মধ্যেই এই ধস্তাধস্তির একটা পর্যায়ে আসর আলী আশ্রে পড়েন এই পাটখড়ির যে বেড়া, ঘরের বেড়া, এটার উপরে। আর পাটখড়ির যে বেড়া, এর উপর যদি কেউ আশ্রে পড়ে, পাটখড়ি যদি ভেঙে যায়, মটমট মটমট শব্দ হয়ে যায় কিন্তু। তো এরকম শব্দ যখন হয়েছে, আর এমন জোরে আশ্রে পড়েছে উনি, শ্বশুর বাড়ির লোকজন তো ঘুম থেকে জেগে উঠছে, এই কে রে কে রে, কি হলো কি হলো। তখন লোকজন বাইরে বের হয়ে এসে দেখে আসর আলী অজ্ঞান হয়ে পড়ে আছে, ওখানে কোনো অবয়বকে দেখা যায়নি। তাকে ঘরে নিয়ে আসা হয়, রাত্রেই জ্ঞান ফেরানো হয়। উনি ওই সময় বলেন এই ঘটনা, মানে পুরোটা খুলে বলেন, রাত্রে আসার সময় কি হয়েছিল, এখন কি হয়েছে। তখন গ্রামীণ যেই টোটকা চিকিৎসা সেটা দেয়া হয়। তবে উনি যে অসুস্থ হয়ে গেছেন, জ্বর আসছে, বিষয়টা এরকম না। সকালেও উনি স্বাভাবিকই ছিলেন, উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই যায়, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। তো উনি এরপরে দেখা যেত যে বিশেষ করে বর্ষাকাল আসলে উনি কিন্তু মাছ ধরতে যেতেন বিলের দিকে। উনি যখন বিলের দিকে মাছ ধরতে যেতেন, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে উনি মাছ ধরার চেষ্টা করতেন। তো উনি বাঁশের যে একটা মাচা, অনেকে এটাকে বানা বলে আর কি, এরকম বানা তৈরি করে এক পাশে চালি পেতে উনি মাছ ধরছেন আর কি। এই বানাটা ছিল ওখানে যেই একটা ব্রিজ আছে, ওটাকে চুনা ব্রিজ বলে, ওই চুনা ব্রিজের ওই দিকে। এই ব্রিজটা কিন্তু খালের উপরে। এই খালটা বেতঘর বিল থেকেই মূলত শুরু, ওখানে একটা বিল রয়েছে, বেতঘর বিল, এখান থেকে শুরু। তো উনি রাতে 1-2 বার চালি থেকে মাছ খালইতে তুলে নিয়ে রেখে দিতেন আর কি। এরপর আবার মাছ তুলতে যান। উনি লণ্ঠনের আলোতে দেখলেন যে কালো বেটে আকৃতির কে যেন তার এই চালির উপর বসে আছে। উনি দূর থেকে ধমকে সুরে বললেন, এই কে রে তুই রে, আমার এখানে কি রে, তোর মাছ ধরার দরকার হইলে তুই মেরে নে, আমার এখান থেকে মাছ নিবি নাকি, আমার খালের ভিতর থেকে মাছ নিবি। এই কথা বলার সাথে সাথে নাকি ওই জিনিসটা
মনে হয় একটা লাফ দিল, আসলে লাফ বলাটা ভুল, মনে হচ্ছে লাফ দিয়ে সে ওড়া শুরু করলো। এরকম অনেক দূর থেকে এসেই এই আসরালির উপরে সে ঝাঁপিয়ে পড়লো, আর ঝাঁপিয়ে পড়েই কিল ঘুষি মারতে থাকে। আসরালি তো বুঝে গেছে যে আরে এইটা তো সেই মেছো পিশাচ রে। আসরালিও এই অবপটার উপরে হামলা করে বসে। তখন কিন্তু অনেক রাত বলতে ফজরের আজান দিয়ে দিবে ভাবে এমন একটা সময়, এরকম পাল্টাপাল্টি আক্রমণ চলছে। আসর আলী কিন্তু খুব একটা জুত করে উঠতে পারছেন না ওইটার সাথে। এর মধ্যেই ওই জিনিসটা বলে ওঠে, ফজরের আজান দিয়ে দিচ্ছে রে আসর আলী, আজকে তোকে আমি একদম কাদার ভিতরে ঢুকাই ফেলতাম, কিন্তু পারলাম না, আবার দেখা হবে। এই বলেই নাকি ওই জিনিসটা মিলিয়ে যায়। তবে মিলিয়ে যাওয়ার পর আসর আলী এবার বলতে থাকে, কিরে এত সাহস, আজানের শব্দ শুনে পালাই গেলি, আয় আমি তো এখনো রেডি আছি তোর সাথে মারামারি করার জন্য, আয়, এরকম উনি আবার বলছেন। তো যাই হোক, এরপরে উনি কি যেন হয় ওনার ঠিক আর আসলে ওইভাবে স্মরণ নাই, উনি অজ্ঞান হয়ে যান। তবে জ্ঞান যখন ফেরত আসে তখন দেখেন উনি নিজের বাড়িতেই আছেন। সকালে অন্যান্য যারা ওই দিকটাতে এসেছিলেন তখন দেখেন যে ওইখানে আসর আলী পড়ে আছে। তারাই মূলত আসর আলীকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, মূলত কাদার মধ্যে পড়েছিল আর কি। বাড়িতে আসার পর তার শরীরটা যখন ধুয়ে দেওয়া হচ্ছিল, কাদা ধুয়ে পরিষ্কার করা হলেও অদ্ভুত একটা ঘটনা কিন্তু সবাই দেখছিলেন। তা হচ্ছে, আমরা যখন ঘেমে যাই আমাদের লোমকূপ থেকে কিন্তু ঘাম বের হয়। মনে হচ্ছিল এই আসর আলীর শরীর থেকে ঘামের মতো এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হচ্ছে। যতই পানি দিয়ে ধুয়ে দেওয়া হোক না কেন এই জিনিসটা বের হচ্ছেই। অনেকক্ষণ ধরে এভাবে শরীর ধুয়ে দেওয়ার পর এই পিচ্ছিল পদার্থের পরিমাণটা কিছুটা কমে যায়। তখন তাকে বিছানায় শুইয়ে রাখা হয়। তো এরপর ওনার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন রাত্রে হয়েছেটা কি। এরপর কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ উনি ওনার প্রথা অনুযায়ী জিনটাকে হাজির করেছেন। খুব বেশি কষ্ট হয় নাই, অল্প সময়ের মধ্যেই জিনটাকে উনি হাজির করেন। তো জিনটা আসার পরই ওই কবিরাজ বলেন, এই তুই কে রে, থাকিস কোথায়, আর একে ধরছিস কেন? তখন ওই জিনিসটা বলে, আমি দীঘল বিলের মেছো। এই দীঘল বিল কিন্তু এই কাশারুপাড়া গ্রামে, ওই বিলে নাকি এখন অনেক ঘটনা ঘটে। তখন ওই কবিরাজ শোনার পর বলেন যে দীঘল বিলে থাকিস তো সমস্যা তো নাই, তা তোর সাথে এর ঝামেলার কারণ কি? তখন ওই পিশাচটা বলে যে এক রাতে আমি দীঘল বিল থেকে চুনা কুলে এসেছি মাছ খেতে। মাছ খেতে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখেই আসর আলী যাচ্ছে। একা পেয়ে ভাবলাম একটু ভয় দেখাই। প্রথমে পেছনে হেঁটে হেঁটে আমার অস্তিত্ব জানান দেই। ও আমাকে ভয় না পেয়ে বলেছিল সাহস থাকলে আমার বাড়ি আসিস। সে তার শ্বশুর বাড়িতে যাবার আমন্ত্রণ জানিয়েছে। তো আমি গেছি, ও তো আমন্ত্রণ জানিয়ে আমাকে ডেকে নিয়ে আসছে। আমি তো ওই রাত্রে ওকে মেরেই ফেলতাম, ওর কত বড় সাহস, সে আমাকে চ্যালেঞ্জ করে। এদিকে তখন একটা ঘটনার প্রেক্ষাপটে শ্বশুরবাড়ির লোকজন শব্দ শুনে জেগে ওঠে, এই জন্য আর কিছু করতে পারি নাই। আবারও ওকে সেদিন ধরছিলাম, এরপর ফজরে আজান দিয়ে দিল, কিছু করতে পারলাম না। ওকে তো আমি ছাড়বো না, ও আমাকে হুমকি দিয়েছে। যাই হোক, এ সমস্ত কথা শোনার পর কবিরাজ তার মতো করে উনি বলেন যে তুই কি ওকে ছাড়বি কি ছাড়বি না? ওই জিনিসটা বলে, না ছাড়বো না, ও নিজে আমাকে ডেকে নিয়ে আসছে, আমি এমনি এমনি আসি নাই। এই কথা শোনার পর কবিরাজ আর বেশি কথা বাড়ালেন না, উনি কিছু একটা পড়লেন, এরপর ওই জিনটা আসর আলীকে ছেড়ে দিয়ে চলে গেল। কবিরাজ এরপর একটা তদবির দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই তদবিরের মেয়াদ হচ্ছে 70 বছর। 70 বছর পর এই তদবিরের মেয়াদ কেটে যাবে। আসর আলী যদি এই সময়ের মধ্যে মারা যায় তাহলে এই জিনিসটা তার শরীর থেকে খুলে ফেলতে হবে, আর এর আগে এটা শরীর থেকে খোলা যাবে না। এই জিনিসটা যখন আসর আলী ব্যবহার করা শুরু করলেন তখন উনি কিছু কিছু জিনিস দেখতেন, যে উনি যখন ঘাস কেটে এক জায়গায় স্তূপ করে রাখতেন, পরে আবার ফেরত এসে দেখতেন যে ঘাসগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার এরকম হতো যে উনি নির্জন স্থানে একাকী চলাচল করছেন, পেছন থেকে ডাকাডাকি করছে, পেছন দিকে তাকালে আবার কাউকে দেখা যেত না। তো এরকম হর হামেশাই হতো। আসর আলী উনি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ওনার চলার পথে অসংখ্যবার উনি এ ধরনের ছোটখাটো ঘটনার মুখোমুখি হয়েছেন। 2020 সালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই উনি মারা গিয়েছিলেন। এরপর ওই যে জিনিসটা কবিরাজ দিয়েছিলেন বহুদিন আগে, এই জিনিসটা কিন্তু খুলে রাখা হয়েছিল।
এটাই ছিল আসর আলীর সাথে ঘটে যাওয়া ঘটনা। কবিরাজ কিন্তু ওই জিনটাকে বন্দিও করেন নাই, কিছুই করেন নাই। উনি বুঝেছিলেন যে আসর আলী যেহেতু তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে, তাই এটাকে সহজে বিদায় করা যাবে না। তাই উনি অন্য ধরনের একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন, যাতে করে ওই জিনিসটা সরাসরি আসর আলীকে যেন ক্ষতি করতে না পারে। সেটাই হয়েছিল, এটাই ছিল ঘটনা। নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ